তাহলে আজকে আমরা ক্লাস 11-এর প্রথম যে চ্যাপ্টারটা আছে, নাম দেখতেই পাচ্ছিস, রাসায়নিক বিজ্ঞানের প্রাথমিক ধারণা, মানে সাম বেসিক কনসেপ্টস অফ কেমিস্ট্রি। তার কিছু কোশ্চেন প্র্যাকটিস করব। এটা কোথা থেকে নেওয়া? এটা তোদের ওই ছায়া প্রকাশনীর যে বইটা পাওয়া যায়, সেই বইয়ের সাথে দেখবি একটা এমসিকিউ কোশ্চেনের সেট দেয়, সেখান থেকেই কোশ্চেন করাচ্ছি। অবশ্যই এখানে 40টা কোশ্চেন আছে, 40টা কোশ্চেনই করানো সম্ভব হবে না। আমি 15টা কোশ্চেন আলাদা করে মার্ক করে নিয়েছি। এই 15টা কোশ্চেন আমরা করব, এবং এই 15টা কোশ্চেন করলে মোটামুটি আমাদের কনসেপ্ট দাঁড়িয়ে যাবে। এবং এরকম টাইপেরই কোশ্চেন পরীক্ষাতে আশা করতে পারিস। এবং মাঝে কিছু অন্য টাইপের কোশ্চেনও আছে, সেটার জন্য রেডক্সের কনসেপ্ট লাগবে। তো আমরা যেহেতু রেডক্স পড়িনি, সেই কোশ্চেনগুলো ট্যাকেল করার জন্য আমরা বেসিক্যালি ওটার মেন কনসেপ্টটা রেডক্সে পড়বো, জারণ বিজারণ চ্যাপ্টারে, পরের সেমিস্টারে। কিন্তু আপাতত যদি এই সেমিস্টারেও কোশ্চেন করে দেয় বেসিক কনসেপ্ট কেমিস্ট্রির আন্ডারে, তাহলে আমরা কীভাবে ট্যাকেল করবো সেরকমও কিছু কোশ্চেন আমি এখানে মার্ক করে নিয়েছি। তো এছাড়া মোলারিটি নর্মালিটি তো বেসিক কোশ্চেন, মূল কনসেপ্টের বেসিক কোশ্চেন তো আসতে পারে। এই সেট থেকে প্রথমে একটা কনসেপ্ট স্টুডেন্টদের খুব গন্ডগোল হয়, সেটা হচ্ছে ইকুইভ্যালেন্ট ওয়েট। ঠিক আছে, দেখতে পাচ্ছিস তুল্যাঙ্ক ভার। আগে কোশ্চেনটা দেখি, 2 নম্বরের কোশ্চেনটা কি বলছে। কোশ্চেনটা বলছে যে দেখ, 1.56 গ্রাম অফ মেটাল হাইড্রক্সাইড, যার সংকেত MOH হোল এক্স, যদি সোডিয়াম হয় তার জন্য NaOH হবে, তাহলে এটা কত? হোল 1। যদি ক্যালসিয়ামের কথা বলি, CaOH হোল টোয়াইস, তার জন্য সার্টেন কোনো একটা মেটাল সেটা এক্সটা OH এর সাথে যুক্ত হয়। যেমন সোডিয়াম একটা OH এর সাথে যুক্ত হয়, ক্যালসিয়াম দুটো OH এর সাথে যুক্ত হয়, দ্যাট মিনস OH মাইনাসের সাথে যুক্ত হয়। কেন কথাটা বলছি? ইকুইভ্যালেন্ট ওয়েটের ক্ষেত্রে আমাদের দরকার পড়বে। ইজ হিটেড স্ট্রংলি টু প্রডিউস 1.02 গ্রাম অফ করসপন্ডিং মেটাল অক্সাইড। বানাবো মেটাল অক্সাইড বানাবো, এবং মেটাল অক্সাইডের অনেক ধরনের হতে পারে। যেমন ধর Na2O, এটাও মেটাল অক্সাইড, CaO, সেটাও মেটাল অক্সাইড, আবার Fe2O3 বলে, সেটাও মেটাল অক্সাইড। তাহলে জেনারেল আমরা ওরকম করে কিছু বলতে পারবো না যে MO গোছের হবে। MO হতে পারে, M2O3 হতে পারে, M2O হতে পারে। তো যাই হোক, আমরা সেজন্যই এখানে কোশ্চেনটা জানতে চাইছে ইকুইভ্যালেন্ট ওয়েট অফ দ্য মেটাল কি হবে। ঠিক আছে, তো ইকুইভ্যালেন্ট ওয়েট অফ দ্য মেটাল, মেটাল হাইড্রক্সাইড বলেছে। মেটাল হাইড্রক্সাইড বলেছে মানে আমরা বুঝতে পারছি এটা একটা বেস। অ্যাসিড বা বেসের ইকুইভ্যালেন্ট ওয়েট আমরা কিভাবে বার করি, সেই কনসেপ্টের দিকে আমরা যাব। তাহলে আমরা একটু ইকুইভ্যালেন্ট ওয়েটের, এবং আমরা এই কোশ্চেনগুলো করার মধ্য দিয়ে যে কনসেপ্টটা স্টুডেন্টদের সব থেকে বেশি প্রবলেম হয়, সেটা হচ্ছে ইকুইভ্যালেন্ট ওয়েটের কনসেপ্ট বুঝতে। ঠিক আছে, তাহলে ইকুইভ্যালেন্ট ওয়েটের আমরা যদি ফান্ডামেন্টাল বা বেসিক কনসেপ্টের দিকে যাই, আগে ডেফিনেশনটা দেখি। হচ্ছে ইকুইভ্যালেন্ট মাস অর ওয়েট, যাই বলবি না কেন, অফ আ সাবস্টেন্স ইজ দ্য নাম্বার অফ পার্টস বাই ওয়েট। বুঝাচ্ছি, নাম্বার অফ পার্টস বাই ওয়েট which combines with or displaces directly or indirectly 1.008, মানে 1 part by weight of the hydrogen। মানে বেসিক্যালি কোনো একটা সাবস্টেন্সের কতটা ভাগ একটা হাইড্রোজেনের সাথে যুক্ত হতে পারে, অথবা 8 parts of the oxygen। 8 part of the oxygen মানে অক্সিজেনের অ্যাটমিক ওয়েট হচ্ছে 16 গ্রাম। তাহলে এটা হচ্ছে 1 মোল অক্সিজেন অ্যাটম। তাহলে 8 গ্রাম মানে কত বলতে পারবো? হাফ মোল অক্সিজেন অ্যাটম। এটার ওয়েট হচ্ছে 8 গ্রাম। তাহলে আমরা বলতে পারছি যে একটা সাবস্টেন্সের কতটা ভাগ হাফ মোল অক্সিজেন অ্যাটম, মানে 8 গ্রাম অক্সিজেন অ্যাটমের সাথে যুক্ত হয়, বা 35.5 পার্ট ক্লোরিনের সাথে যুক্ত হয়। যেমন ধর আমি যদি বলি CaCl2, তাহলে CaCl2 তে আমি দেখতে পাচ্ছি 40 গ্রাম কার্বন 2 × 75.5 গ্রাম ক্লোরিনের সাথে যুক্ত হয়। কারণ দেখতে পাচ্ছি একটা ক্যালসিয়াম দুটো ক্লোরিনের সাথে যুক্ত হয়, ক্যালসিয়ামের অ্যাটমিক ওয়েট হচ্ছে 40। তাহলে 40 গ্রাম 2 × 75.5 এর সাথে যুক্ত হয়। তাহলে শুধুমাত্র 75 লিখে দিয়েছি, দেখছিস, সরি, গুণ করে তো এটা দাঁড়াবে, একবার লিখে দিয়েছি। তাহলে এটা কত? 2 × 35.5 গ্রাম এসে যুক্ত হয়, কারণ একটা ক্লোরিনের অ্যাটমিক ওয়েট হচ্ছে 35.5 গ্রাম। তাহলে আমরা বলতে পারছি 40 গ্রাম, মানে একটা ক্যালসিয়ামের অ্যাটমিক ওয়েট হচ্ছে 40 গ্রাম। তাহলে দুটো ক্লোরিনের অ্যাটমিক ওয়েট কত হবে? 2 × 35 গ্রাম। তাহলে 40 গ্রাম যুক্ত হয় 2 × 35.5। তাহলে কতটা পার্ট বাই মাস একটা 35.5 এর সাথে যুক্ত হয়? তাহলে আমরা বুঝতে পারছি 20 গ্রাম 35.5 এর সাথে যুক্ত হয়, এইটাই বলতে চেয়েছে। তাহলে বাই মাস কত পার্ট? তাহলে বাই মাস 20 গ্রাম 35.5 এর সাথে যুক্ত হয়। এরকম করে আমরা প্রতিটা মলিকিউলের জন্য বার করব। ঠিক আছে, এবার তুই যদি ফর্মুলাগুলোর দিকে দেখিস, বা এটা যদি দেখিস, দেখে যে Zn H2SO4 এর সাথে যুক্ত হয়ে ZnSO4 আর H2 তৈরি করছে। ঠিক আছে, একটা হাইড্রোজেন অ্যাটমিক ওয়েট হচ্ছে 1.008 গ্রাম, তাহলে দুটো হাইড্রোজেন কত? 2 × 8। তাহলে আমার ডেফিনেশন কি? Zn হচ্ছে 65 গ্রাম, তাহলে 65 গ্রাম থেকে তৈরি হচ্ছে 2 × 1.008 লিখলাম, এত গ্রাম হাইড্রোজেনের অ্যাটম। তাহলে একটা কতটা থেকে তৈরি হবে? তাহলে 2 × 7 তৈরি হচ্ছে 65 থেকে। আমি যদি ঘুরিয়ে লিখি, তাহলে 1.008 গ্রাম তৈরি হবে কত? 65 × 1.008 ডিভাইডেড বাই 2 ×
1.008, দেখ ফর্মুলা সেটাই লিখেছে, দাস তাহলে এতটা পার্ট 1.008 এত গ্রাম হাইড্রোজেনের সাথে জিঙ্কের কত গ্রাম যুক্ত হয়, এত গ্রাম যুক্ত হয়, এবং এখান থেকে যে ভ্যালুটা বেরিয়ে আসবে সেটাকেই আমি বলবো জিঙ্কের ইকুইভ্যালেন্ট ওয়েট। সেটাই করেছে, দেখ ওয়েট অফ দ্য এলিমেন্ট 65 গ্রাম, 1.008, আর কতটা কম্বাইন্ড রিপ্লেস করছে, জিঙ্ক 2 ইন্টু এত রিপ্লেস করছে। তাহলে এখান থেকে বসিয়ে দিলেই আমরা কি পেয়ে যাবো, জিঙ্কের ইকুইভ্যালেন্ট ওয়েট পেয়ে যাবো। সেরকম করি অক্সিজেন বললে ওই সাবস্টেন্সের বা ওই মলিকিউলটার বা এলিমেন্টটার যাই বলবি যেরকম হবে আর কি, এলিমেন্ট হলে তার অ্যাটমিক ওয়েট বসবে, এটা এলিমেন্ট আছে তাই তার অ্যাটমিক ওয়েট বসেছে, যদি কোনো ওভারঅল মলিকিউল হতো তাহলে তার মলিকুলার ওয়েট বসতো, ইন্টু ওয়াট ডিভাইডেড বাই সে কতটা O2 রিপ্লেস করছে সেটার উপর আমরা একটা বার করতে পারবো। সেরকম করি ওয়েট অফ দ্য এলিমেন্ট, যেমন CaCl2 এর আমি যদি কথা বলি, CaCl2 তে ক্লোরিন আছে দুটো, তাহলে আমরা এখান থেকে বার করতে পারবো কি 2 ইন্টু 35.5 গ্রাম যুক্ত হয় 40 গ্রাম ক্যালসিয়ামের সাথে, তাহলে 35.5 গ্রাম শুধু যুক্ত হয় কতটার সাথে, 40 ইন্টু 35.5, তাহলে মাস অফ দ্যাট এলিমেন্ট বসিয়ে দিলাম ইন্টু 35.5, আর কতটা রিপ্লেস করেছে 2 ইন্টু 35.5, তাহলে এখান থেকে এটা কেটে যাবে, 40 কে 2 দিয়ে ডিভাইড হয়ে যাবে, তাহলে 20 গ্রাম বেরিয়ে চলে আসবে। সেক্ষেত্রে ক্যালসিয়ামের আমাদের ইকুইভ্যালেন্ট ওয়েট বেরিয়ে আসবে, এইভাবে আমরা বার করি। এবার এটা তো বেসিক কনসেপ্ট গেল, আমি কনসেপ্টটা আগে আলোচনা করে নিচ্ছি এবং এটা লাগবেও। তাহলে এখান থেকে আমরা বলতে পারছি ইকুইভ্যালেন্ট ওয়েট হচ্ছে অ্যাটমিক ওয়েট, রাইট, ডিভাইডেড বাই ভ্যালেন্সি ফ্যাক্টর। ভ্যালেন্সি ফ্যাক্টর ক্ষেত্রে এক্ষেত্রে কতটা অক্সিজেনের সাথে, কতটা হাইড্রোজেনের সাথে, কতটা ক্লোরিনের সাথে, সেভাবে আমরা ভ্যালেন্সি ফ্যাক্টরটা বার করছি। তাহলে অ্যাটমিক ওয়েট এ ইকুয়াল টু ইকুইভ্যালেন্স ওয়েট ইন্টু ভ্যালেন্সি, ঠিক আছে। এবার অ্যাসিড বেসের ক্ষেত্রে আমরা কিভাবে বার করেছিলাম, অ্যাসিডের ক্ষেত্রে আমরা করেছিলাম যে কোনো একটা অ্যাসিড সলিউশনে যতগুলো H+ আয়ন ডোনেট করে সেটা দিয়ে সেই অ্যাসিডের অ্যাটমিক ওয়েটকে ডিভাইড করে দাও। HCl এর ক্ষেত্রে অ্যাটমিক ওয়েটকে 1 দিয়ে ডিভাইড হবে, H2SO4 এর অ্যাটমিক ওয়েটকে 2 দিয়ে ডিভাইড হবে। এটার মানেটা কি দাঁড়াচ্ছে, এটার মানেটা দাঁড়াচ্ছে, আমি যদি অ্যাসিডের রেসপেক্টেও বলি, অ্যাসিডের রেসপেক্টে এই কথাটা বলার মানে দাঁড়াচ্ছে, যদি আমি H2SO4 এর কথাই বলা হয়, তাহলে H2SO4 থেকে তুই পাবি দুটো H+ আয়ন, দুটো H+ আয়ন, আর SO4 2 মাইনাস আয়ন, রাইট, একটা H2SO4 দুটো H+ আয়ন দেয়। তাহলে এক্ষেত্রে H2SO4 এর ইকুইভ্যালেন্ট ওয়েট কি হবে, H2SO4 এর মলিকুলার ওয়েট ডিভাইডেড বাই 2। এই জিনিসটা মানেটা কি, H2SO4 এর মলিকুলার ওয়েটকে 2 দিয়ে ডিভাইড আমরা করে এটার কি মানেটা দাঁড়াচ্ছে, ডেফিনেশনটা কি, তাহলে আমরা বলতে পারি 98 গ্রাম থেকে দুটো H+ আয়ন পাচ্ছি, রাইট। তাহলে 2 দিয়ে আমরা যদি ডিভাইড করে দিই, তাহলে 98 কে যদি 2 দিয়ে ডিভাইড করা হয়, 98 কে 2 দিয়ে ডিভাইড করলে আসবে 49 গ্রাম। এটাকে আমি বলছি H2SO4 ইকুইভ্যালেন্ট ওয়েট। এটার মানে এখান থেকে যদি ঘুরিয়ে বলি 98 গ্রাম থেকে যদি দুটো H+ আয়ন পাই, তাহলে 49 গ্রাম থেকে আমরা কটা H+ আয়ন পাবো, 49 গ্রাম থেকে আমরা একটা H+ আয়নই পাবো, একটা H+ আয়ন পাবো। তাহলে অ্যাসিডের ইকুইভ্যালেন্ট ওয়েটের মিনিংটা হচ্ছে কত গ্রাম অ্যাসিড থেকে আমরা একটা H+ আয়নকে পেতে পারি। সেই জন্যই একটা অ্যাসিড যদি দুটো H+ আয়ন দেয় তাহলে অ্যাটমিক ওয়েটকে, এক্ষেত্রে মলিকিউল, তাহলে মলিকুলার ওয়েটকে 2 দিয়ে ডিভাইড করো, 2 দিয়ে ডিভাইড করলে যে 49 গ্রাম আসছে, সেই 49 গ্রামটা বা অ্যাসিডের ইকুইভ্যালেন্ট ওয়েটটা বলে দেয় কত গ্রাম অ্যাসিড থেকে আমরা 1 মোল H2SO4 পেতে পারি। তাহলে এখানে একটা দুটো তো নয়, 98 গ্রাম মানে মলিকুলার ওয়েট, মলিকুলার ওয়েট মানে অ্যাভোগাড্রো নাম্বার অফ পার্টিকেল মানে 1 মোল, তাহলে 1 মোল থেকে 2 মোল H+ আয়ন পাচ্ছি, তাহলে 49 গ্রাম মানে হাফ মোল, হাফ মোল থেকে আমরা 1 মোল H2SO4 পাবো, এবং হাফ মোলের ওয়েট হচ্ছে 49 গ্রাম, এবং এই 49 গ্রামটাকেই আমরা বলবো তার ইকুইভ্যালেন্ট ওয়েট। আশা করি কথাটা বোঝা গেছে। সেম ওয়েতে আমরা যদি বলি বেসের জন্য, বেসের ক্ষেত্রে ব্যাপারটা কি হচ্ছে, বেসের ক্ষেত্রে আমি CaOH এর এক্সাম্পলটা দিয়েই বলবো। বেসের ক্ষেত্রে ব্যাপারটা হচ্ছে ক্যালসিয়াম এটা 2+ আর 2OH মাইনাসে ভাঙছে, তাহলে এক্ষেত্রে ইকুইভ্যালেন্ট ওয়েট আমরা কি করে বার করব, মলিকুলার ওয়েটকে 2 দিয়ে ডিভাইড করব, কারণ এক্ষেত্রেও দুটো OH মাইনাস আয়ন দেয় বলে। তাহলে এটা 2 দিয়ে ডিভাইড করে কি দাঁড়াচ্ছে, ক্যালসিয়ামের 40 আর অক্সিজেনের হচ্ছে 7, অক্সিজেনের হচ্ছে 16, হাইড্রোজেন হচ্ছে 1, তাহলে 17, তাহলে 40 আর 17 ডবল 34, তাহলে 40 আর 34 মানে এখানে দাঁড়াবে 74, ঠিক আছে। কত দাঁড়াবে, কত দাঁড়াবে 74 গ্রাম থেকে, মানে 74 গ্রাম মানে 1 মোল থেকে বা 74 গ্রাম থেকে তুই 2 মোল OH মাইনাস আয়ন পাচ্ছিস। তাহলে এক্ষেত্রেও ডেফিনেশনটা তাই, 2 দিয়ে ডিভিশন করা মানে CaOH এর কত গ্রাম থেকে আমরা 1 মোল OH মাইনাস আয়ন পেতে পারি, তাহলে 74 গ্রাম থেকে তো আমরা 2 মোল পাচ্ছি, তাহলে 40 এবং এখানে আমরা করি কি 74 কে আমরা 2 দিয়ে ডিভাইড করব, তাহলে পাবো 37 গ্রাম, তাহলে আমাকে 37 গ্রাম হচ্ছে ইকুইভ্যালেন্ট ওয়েট। এবং ব্যাপারটা কি তাহলে, 37 গ্রাম থেকে আমরা OH মাইনাস আয়ন পাবো কতটা, 37 গ্রাম থেকে আমরা OH মাইনাস আয়ন পাবো কিন্তু একটা, দ্যাট মিনস এই 37 গ্রাম হচ্ছে এই বেসটার ইকুইভ্যালেন্ট ওয়েট, এই মিনিংটা তাই। সে কারণেই আমরা একটা অ্যাসিডের
অ্যাসিডের ইকুইভ্যালেন্ট ওয়েট বার করার সময় মলিকুলার ওয়েটকে নাম্বার অফ এইচ প্লাস আয়ন দিয়ে ডিভাইড করে দিই, যতগুলো দেয় আর কি, বা বেসের ক্ষেত্রে OH মাইনাস দিয়ে ডিভাইড করে দিই। ডিভাইড করে দেওয়ার মিনিংটা দাঁড়ায় ওই বেসটার কত গ্রাম থেকে আমরা 1 মোল OH মাইনাস আয়ন পেতে পারি, এটাই হচ্ছে তার ফান্ডামেন্টাল কনসেপ্ট। এটা দাঁড়ালো, আশা করি বুঝতে পেরেছি। এবার এই পার্টিকুলার কোশ্চেনটা আমাদের এখানে যে পার্টিকুলার কোশ্চেনটা দিয়েছে, এই পার্টিকুলার কোশ্চেনে আমাদের এই যে মেটালটা ইউজ করা হচ্ছে সেই মেটালটার ইকুইভ্যালেন্ট ওয়েট বার করতে হবে ইন্ডিভিজুয়ালি। এতক্ষণ ধরে তো আমি টোটাল মলিকিউলটার ইকুইভ্যালেন্ট ওয়েট বলছি। 37 গ্রামটা তো COH হোল টুয়াইসের ইকুইভ্যালেন্ট ওয়েট। এখানে ক্যালসিয়ামের ইকুইভ্যালেন্ট ওয়েটটা আমরা কি করে বার করতে পারি, আমি সেই কনসেপ্টের দিকে যাচ্ছি। ঠিক আছে, তাহলে সেই কনসেপ্টের দিকে যাই। তাহলে দেখ, এই যে 74 গ্রাম, এই 74 গ্রামের মিনিংটা কি? এই 74 গ্রামের মধ্যে আমি যদি CaOH হোল টুয়াইসকে আমরা যদি লিখি, তাহলে আমাদের কাছে আবার সেই ক্যালসিয়াম 2 প্লাস আর 2OH মাইনাস আমরা পাবো। তাহলে এখানে ক্যালসিয়ামের মলিকুলার ওয়েট হচ্ছে, বেসিক্যালি অ্যাটমিক ওয়েট হচ্ছে 40 গ্রাম। কত? 40 গ্রাম, রাইট? আর এটা কতগুলো OH মাইনাস আয়নের সাথে যুক্ত হয়ে আছে? দুটো OH মাইনাস আয়নের সাথে যুক্ত হয়েছে। প্রতিটা OH এর অ্যাটমিক ওয়েট কত? অক্সিজেনের 16 মলিকুলার হবে, হাইড্রোজেনের জন্য 1, তাহলে 17 গ্রাম। তাহলে 40 গ্রাম ক্যালসিয়াম বন্ড করতে পারে 17 দুগুণে 34 গ্রাম OH মাইনাস আয়নের সাথে, রাইট? টোটাল কথাটাই আমি লিখি, তাহলে 40 গ্রাম ক্যালসিয়াম বন্ড করতে পারছে 17 দুয়ে 34 গ্রাম OH মাইনাসের সাথে। তাহলে অলওয়েজ 34 গ্রাম OH মাইনাস মানে 34 গ্রাম OH মাইনাস মানে এটা মানে তো হচ্ছে দুটো OH মাইনাস, তাই না? মানে বা 2 মোল OH মাইনাস। তাহলে 2 মোল OH মাইনাসের জন্য এই কথাটাকে আমি ঘুরিয়ে লিখব, 2 মোল OH মাইনাস যুক্ত হয় 40 গ্রাম ক্যালসিয়ামের সাথে। তাহলে একটা OH মাইনাস যুক্ত হয় কত গ্রাম ক্যালসিয়ামের সাথে? ক্যালসিয়াম ডিভাইডেড বাই 40 ডিভাইডেড বাই 2, দ্যাট মিনস 20 গ্রাম ক্যালসিয়ামের সাথে। কতটার সাথে? 20 গ্রাম ক্যালসিয়ামের সাথে। এই 20 গ্রাম, তাহলে যত গ্রাম ক্যালসিয়াম 1 মোল OH মাইনাস আয়নের সাথে যুক্ত হতে পারে সেটাকেই আমি বলবো ক্যালসিয়ামের ইকুইভ্যালেন্ট ওয়েট। আমি এই কনসেপ্টটা তোকে বোঝাতে চাইলাম, ঠিক আছে? তাহলে ঘুরিয়ে দেখ, আগের ক্ষেত্রে যখন টোটাল মলিকিউলটার ইকুইভ্যালেন্ট ওয়েট আমি 37 লিখে বার করছিলাম, এটা তো সিম্পল কনসেপ্ট। এখন আমি বললাম আগেটাই COH হোল টুয়াইসের ইকুইভ্যালেন্ট ওয়েট হচ্ছে 37 গ্রাম। এক্ষেত্রে আমি বললাম ক্যালসিয়াম ইন্ডিভিজুয়ালি যে অ্যাটমটার ইকুইভ্যালেন্ট ওয়েট হচ্ছে 20, যেটা যদিও তুই এই ক্যাটায়নের +2 দিয়ে ডিভাইড করলেও হয়ে যেত, মিনিংটা ওইভাবেই আসে। তার জন্যই এই কনসেপ্ট থেকেই আমরা যখন ক্যাটায়ন অ্যানায়নের ক্ষেত্রে বলি ক্যাটায়নের ইকুইভ্যালেন্ট ওয়েট আমরা কি করে বার করবো, তার পজিটিভ চার্জটা দিয়ে ডিভাইড করে দিতে হবে, এই জন্যই ফর্মুলাগুলো ওভাবেই আসে। আচ্ছা, তাহলে 20 গ্রাম হচ্ছে ক্যালসিয়ামের ইকুইভ্যালেন্ট ওয়েট। আমরা বুঝতে পারলাম কথাটা, কারণ দুটো বা 2 মোল OH মাইনাস আয়ন যুক্ত হতে পারে 40 গ্রাম ক্যালসিয়ামের সাথে। তাহলে একটা কতটার সাথে যুক্ত হবে? 20 গ্রামের সাথে। এবার আমি যদি ওভারঅল এই যে মলিকিউলটার ইকুইভ্যালেন্ট ওয়েট আমরা বার করতে চাই, তাহলে কি করে বার করব? তাহলে ওভারঅল মলিকিউলটার ইকুইভ্যালেন্ট ওয়েট কি হবে? 20 গ্রাম ক্যালসিয়াম যুক্ত হতে পারে একটা OH মাইনাস আয়নের সাথে। তাহলে সেক্ষেত্রেও কিন্তু যোগ করে দেখ, ওভারঅল সেই 37 গ্রামই আমরা পেলাম। এবং এখানেও কিন্তু ওভারঅলটা যখন 2 দিয়ে ডিভাইড করে দিয়েছিলাম মলিকুলার মাসটাকে, তাতেও আমরা 37 গ্রাম পেলাম। তাহলে আমি যেভাবেই বার করি না কেন ভ্যালু আমার সেম আসবে। এক্ষেত্রে এটাকে আমি কি লিখতে পারবো? কোনো একটা অক্সাইডের জন্য, কোনো একটা অক্সাইডের যেটা ইকুইভ্যালেন্ট ওয়েট হবে, কোনো একটা ওভারঅল যে মলিকিউলটার যে ইকুইভ্যালেন্ট ওয়েট দাঁড়াবে, সেটা আমি লিখতে পারি মেটালটার ইকুইভ্যালেন্ট ওয়েট প্লাস 17। এই 17টাই আসলে একটা OH মাইনাস আয়নকে বোঝাচ্ছে, আর এই ইটা হচ্ছে EQV লিখলাম, ইকুইভ্যালেন্ট ওয়েট বা ইকুইভ্যালেন্ট মাস অফ দ্য মেটাল। আশা করি কথাটা বুঝতে পেরেছিস, ঠিক আছে? 20 প্লাস 17 আমি মেটালের ইকুইভ্যালেন্ট ওয়েট প্লাস একটা OH মাইনাসের অ্যাটমিক ওয়েট, মলিকুলার ওয়েট আমরা বসাতে পারি, অথবা আমি একেবারে ওভারঅল মলিকুলার ওয়েটকে 2 দিয়ে ডিভাইড করলে আমরা সেম পেতাম। আমি এই কনসেপ্টটা বোঝাতে পারলাম যে একটা হাইড্রোক্সাইডের আমি ইকুইভ্যালেন্ট ওয়েটকে যেমন তার ওভারঅল মলিকুলার ওয়েট ডিভাইডেড বাই নাম্বার অফ OH মাইনাস আয়ন দিয়ে ডিভাইড করে দিলে আমাদের যা আসবে, আমি যদি ওই হাইড্রোক্সাইডটার বা যে মেটালটা রয়েছে মেটালটার ইকুইভ্যালেন্ট ওয়েটকে যদি ধরি এবং তার সাথে যদি একটা OH মাইনাস আয়নের মাসকে যোগ করে দিই, তাহলেও কিন্তু ওভারঅল ওই হাইড্রোক্সাইডটার ইকুইভ্যালেন্ট ওয়েটই বেরিয়ে আসে। আশা করি এই জিনিসটা আমি বোঝাতে পেরেছি। E+17 যে কথাটা লিখলাম, আশা করি বোঝাতে পেরেছি। তাহলে দুটো দিক থেকে একই জিনিস আছে, কারণ আমি E+17 এই টার্মিনোলজিতেই লিখবো, কারণ আমার মেটালটার ইকুইভ্যালেন্ট ওয়েটটা চাই। এটা হচ্ছে ফার্স্ট কনসেপ্ট, এবং এই কোশ্চেনটা করাতে একটু সময় লাগবে, তার কারণ এই কনসেপ্টটা ভালো করে বুঝতে হবে এবং অনেক স্টুডেন্টেরই এই কনসেপ্টটা বুঝতেই প্রবলেম হয়। ঠিক আছে, অলরেডি 14 মিনিট নিয়ে নিয়েছে এই একটা কোশ্চেন করা থেকে। এই কোশ্চেনটা ভালো করে দেখবি, তাহলে ইকুইভ্যালেন্ট ওয়েটে যাই কোশ্চেন দিক না কেন কিন্তু ভালো করে ফেলতে পারবি। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছিস।
নেক্সট, এবার তো আমাদের অক্সাইডে কনভার্ট হয়েছে, তাই না? অক্সাইডে কনভার্ট হওয়ার ক্ষেত্রে আমাদের অক্সাইডের ডেফিনেশনটা, অক্সাইড মানে কি, অক্সাইডের ডেফিনেশনটার ক্ষেত্রে ওই মেটালটার কতটা পার্ট বা কতটা অংশ বাই মাস সে 8 পার্ট অক্সিজেন মানে হাফ মোল অক্সিজেন অ্যাটমের সাথে বন্ড করতে পারে, এটা হচ্ছে কনসেপ্ট, রাইট? এটা হচ্ছে সেটার কনসেপ্ট। তাহলে আমি আবার তোকে একটা এক্সাম্পলের থ্রু বোঝাচ্ছি। এক্সাম্পলের থ্রু আমি এই ক্যালসিয়াম CaOH এর এই কনসেপ্টটা দিয়েই বোঝাই। কোনো একটা মেটাল হাইড্রোক্সাইডকে হিট করলে সেটা মেটালের অক্সাইড এবং ওয়াটারে ডিসোসিয়েট করে যায়, ঠিক আছে? আবার এখানে আমি মোল কনসেপ্ট অনুযায়ী আমি যদি লাগাই, তাহলে আমি মোল কনসেপ্ট অনুযায়ী বলবো এর 1 মোল থেকে এর 1 মোলই তৈরি হয়। এর 1 মোল মানে হচ্ছে 74 গ্রাম। এর 1 মোল মানে কত হবে? 40 প্লাস 16। তাহলে 40 প্লাস 16 মানে কত দাঁড়াবে? 56 গ্রাম দাঁড়াবে। এই হচ্ছে ব্যাপার। এবার একটু আগে কি বললাম, অক্সিজেনের হাফ মোল অ্যাটমের সাথে মেটালটার যত পার্ট জুড়ে থাকে সেটাকেই আমরা বলছি, তাই তো? তাহলে একটা জিনিস দেখ, এর এর 1 মোল থেকে 1 মোল, তাহলে আমি যদি এর ইকুইভ্যালেন্ট ওয়েটের সমান নিই 37 গ্রাম নিই, তাহলে 37 গ্রাম থেকে কতটা মেটাল অক্সাইড তৈরি হবে? 28 গ্রাম তৈরি হবে, রাইট? এই 37 গ্রামটা ছিল হাইড্রোক্সাইডটার ইকুইভ্যালেন্ট মাস। কিন্তু এই 28 গ্রামটাকে আমি এখন লিখে দিলাম, 28 গ্রামটাকে লিখে দিলাম এই যে অক্সাইডটার ইকুইভ্যালেন্ট মাস আমি লিখে দিলাম। এই 28 গ্রামটাকে অক্সাইডটার ইকুইভ্যালেন্ট মাস আমি কি করে বলতে পারি সেটা বোঝাচ্ছি, ঠিক আছে? তাহলে অক্সাইডটা কি করে বার করব? কোনো একটা মেটাল যেটা দিয়েছে সেটা সেটা তুই যদি এই ডেফিনেশনের থ্রুও যাস, যে মেটাল অক্সাইডটা তুই নিয়েছিস, কোথায় ডেফিনেশনটা? এখানটায়। তুই যে মেটাল অক্সাইডটা নিয়েছিস, আমি জায়গাগুলো ক্লিয়ার করে দিই। তাহলে মেটাল অক্সাইডটা যে এলিমেন্টার যে অ্যাটমিক ওয়েট 8 ইন্টু ওয়েট অফ কম্বাইন্ড অর রিপ্লেসড O2, এখানে কম্বাইন্ড হয়ে আছে O2। তাহলে এখান থেকে তুই দেখতে পাচ্ছিস, দেখ 40 গ্রাম ক্যালসিয়াম, এই যে 40 গ্রাম ক্যালসিয়াম যুক্ত হয়ে থাকতে পারে অক্সিজেনের অ্যাটমিক ওয়েট হচ্ছে 16 গ্রাম অক্সিজেন অ্যাটমের সাথে, রাইট? আমাকে ঘুরিয়ে বার করতে হবে। তাহলে আমি ঘুরিয়ে লিখি, তাহলে 16 গ্রাম অক্সিজেন অ্যাটম যুক্ত হতে পারে, এই যে ক্যালসিয়াম অক্সাইডটার জন্য আমি যদি বলি 16 গ্রাম অক্সিজেন অ্যাটম যুক্ত হতে পারে 40 গ্রাম ক্যালসিয়ামের সাথে। তাহলে 8 গ্রাম, আমার তো এটাই লাগবে, 8 গ্রাম অক্সিজেন অ্যাটম কতটার সাথে যুক্ত হতে পারে? 20 গ্রামের সাথে যুক্ত হবে ক্যালসিয়াম। তাহলে এটা হচ্ছে ক্যালসিয়ামের, দেখ ইকুইভ্যালেন্ট ওয়েটটা এক্ষেত্রেও কিন্তু সেই 20 বেরোলো, আগের ক্ষেত্রেও কিন্তু 20 বেরিয়েছে। তাহলে দেখতে পেলি ক্যালসিয়ামের হাইড্রোক্সাইড হোক আর অক্সাইড হোক ইকুইভ্যালেন্ট ওয়েটের ভ্যালু একই থাকবে, সেটা চেঞ্জ হচ্ছে না। এবার তুই যদি ইকুইভ্যালেন্ট ওয়েট করিস তাহলে 20 গ্রাম প্লাস, তাহলে 20 গ্রাম এতটা পরিমাণে ক্যালসিয়াম, তাহলে 20 গ্রাম ক্যালসিয়ামই 8 গ্রাম অক্সিজেনের সাথে যুক্ত হতে পারে। তো 20 প্লাস 8 করলে আমার কত বেরিয়ে আসবে? 28 গ্রাম। এটাই হচ্ছে CO এর ইকুইভ্যালেন্ট ওয়েট। একেবারে বেরিয়ে গেছিল, ডাইরেক্ট বার করতে পেরেছিলাম 2 দিয়ে ডিভাইড করে। আবার আমরা ডিভিশন করেও করতে পারি। তাহলে এটাকে আমি কি লিখতে পারি? যে কোনো মেটাল অক্সাইডের জন্য E+8 এটা করলেই আমি তার ইকুইভ্যালেন্ট ওয়েটটা পাবো, তাই না? E+8 করলেই কোনো একটা হাইড্রোক্সাইডের জন্য E+17 করে দিলেই আমি যদি মেটালটার ইকুইভ্যালেন্ট ওয়েটের ভ্যালুটা জানি, তাহলে ই এর জায়গাতে ইকুইভ্যালেন্ট ওয়েট বসাবো, +17 করে দেবো, তাহলে আমি ওই মেটাল হাইড্রোক্সাইডটার ইকুইভ্যালেন্ট ওয়েট পেয়ে যাবো। মেটালের অক্সাইড যদি বলে, তাহলে মেটালের অক্সাইডের জন্য আমি নেব, মানে এর ভ্যালু তুই যদি যে কোনো একটা মেটালের এর ভ্যালু কত জানবি, তার সাথে 8 যোগ করে দিলেই সেই মেটাল অক্সাইডটার ইকুইভ্যালেন্ট ওয়েটটা আমরা পেয়ে যাবো, রাইট? তাহলে একটা জিনিস দেখতে পাচ্ছিস, 37 থেকে 28, 74 থেকে 56, 37 থেকে 28, এটা আমাদের কি বলে? এটার 1 গ্রাম ইকুইভ্যালেন্ট থেকে অক্সাইডটারও 1 গ্রাম ইকুইভ্যালেন্ট পরিমাণই তৈরি হচ্ছে, ঠিক আছে? তাহলে এটা আমরা এখান থেকে বুঝতে পারলাম। তাহলে এরা নিজেদের ইকুইভ্যালেন্ট ওয়েটেই তৈরি হয়। এবার নাম্বার অফ গ্রাম ইকুইভ্যালেন্টস আমরা কি করে বার করি? তাহলে মোলের মতনই আমরা নাম্বার অফ মোলস কি করে বার করতাম? নাম্বার অফ মোলস আমরা বার করতাম আমাদের যে মাসটা গিভেন থাকতো, গিভেন মাস বাই মোলার মাস করতাম বা মলিকুলার ওয়েট লিখতাম, ঠিক আছে? আমি মলিকুলার মাসই লিখি, কি লিখতাম? মোলার মাস, ইকুইভ্যালেন্ট মাস বাই মোলার মাস। তাহলে নাম্বার অফ গ্রাম ইকুইভ্যালেন্টস আমরা কি করে বার করতে পারি? নাম্বার অফ গ্রাম ইকুইভ্যালেন্টস কথাটা কেন বলছি? কারণ ওটা ইকুইভ্যালেন্ট ওয়েটগুলোকে আমরা সব গ্রাম ইউনিটে নিয়েছি, সেই জন্য। তাহলে নাম্বার অফ গ্রাম ইকুইভ্যালেন্টস আমরা কি করে বার করব? নাম্বার অফ গ্রাম ইকুইভ্যালেন্টস বার করব অবশ্যই গিভেন মাস ডিভাইডেড বাই ইকুইভ্যালেন্ট মাস করে দেবো। তাহলে কতবার, এই যে নাম্বার অফ মোলস মানে কি? নাম্বার অফ মোলস মানে হচ্ছে তুই মলিকুলার মাসকে কতবার নিয়েছিস, সেরকমই নাম্বার অফ গ্রাম ইকুইভ্যালেন্টস হচ্ছে তুই ইকুইভ্যালেন্ট মাসকে কতবার নিয়েছিস, এটার মানে এটাই দাঁড়ায়, ঠিক আছে? যেমন আমি তোকে কথার কথা বলি, অক্সিজেনের মলিকুলার ওয়েট হচ্ছে 32 গ্রাম। আমি যদি বলি 64 গ্রাম অক্সিজেন, তাহলে কি বুঝবি? 64 ডিভাইডেড বাই 32, দ্যাট মিনস আমার
2 মোল, তাহলে 2 মোল মানেটা কি, তুই তার মলিকুলার ওয়েটকে 2 টাইমস নিয়েছিস। সেরকমই নাম্বার অফ গ্রাম ইকুইভ্যালেন্স মানে ইকুইভ্যালেন্ট ওয়েটকে কতবার নেওয়া হয়েছে। তাহলে 37 গ্রাম, এটাই হচ্ছে ক্যালসিয়াম হাইড্রোক্সাইডের ইকুইভ্যালেন্ট মাস। তাহলে 37 গ্রাম মানে ওর ইকুইভ্যালেন্ট ওয়েটকে একবারই নিয়েছি, তাই 1 গ্রাম ইকুইভ্যালেন্ট বলেছি। তাহলে 74 গ্রাম মানে যেটা হচ্ছে ওর 1 মোল, 74 গ্রাম মানে ওর ইকুইভ্যালেন্ট ওয়েটকে দুবার নেওয়া, তাহলে 74 গ্রাম হয়ে যাবে কিন্তু ওর 2 গ্রাম ইকুইভ্যালেন্ট। তাহলে 2 গ্রাম মানে 2 গ্রাম বলছি নয়, কিন্তু 2 গ্রাম ইকুইভ্যালেন্টস। তাহলে কতবার ইকুইভ্যালেন্ট ওয়েটকে নেওয়া হয়েছে, গ্রামটা কেন রিপ্রেজেন্ট করছে, এখানে গ্রাম আছে বলে। কারণ এই মোল যেগুলো বলছি না, মোলটাও আসলে গ্রাম মোল, কারণ আমি মলিকুলার মাসটাকে গ্রাম ইউনিটে নিয়েছি, অ্যাটমিক মাস ইউনিটে নয়। তাই জন্য এই বেসিক কনসেপ্টটা একবার দেখবি, অ্যাটমিক মাস মোলার মাসের, তো ওই কনসেপ্টটা দেখলে এটা ভালো করে বুঝতে পারবি। তাহলে একটা জিনিস আমরা বুঝলাম, হাইড্রোক্সাইড থেকে অক্সাইড তার গ্রাম ইকুইভ্যালেন্সেই বেরোবে। এবার হাইড্রোক্সাইডটা বলে দিয়েছে, দেখ হাইড্রোক্সাইডটা নেওয়া হয়েছে 1.56 গ্রাম, এটা হচ্ছে হাইড্রোক্সাইডের গিভেন মাস, ডিভাইডেড বাই তার ইকুইভ্যালেন্ট মাস করবো, তাহলে নাম্বার অফ গ্রাম ইকুইভ্যালেন্টস অফ হাইড্রোক্সাইড পেয়ে গেলাম। আর অক্সাইডটার জন্য কি বলেছে, 1.02 গ্রাম নিয়েছি, ডিভাইডেড বাই তার যদি ইকুইভ্যালেন্ট মাস করে দিই E+8, একটু আগেই বুঝলাম। আর একটা জিনিস দেখলাম, এরা নিজেদের গ্রাম ইকুইভ্যালেন্টের অনুপাতেই তৈরি হবে। তাহলে এই অনুপাতটা, এই যে নাম্বার অফ গ্রাম ইকুইভ্যালেন্স হাইড্রোক্সাইডের আর নাম্বার অফ গ্রাম ইকুইভ্যালেন্স অক্সাইডের অলওয়েজ সেম বেরোবে। তাহলে এখান থেকে ক্যালকুলেট করলে E= বেরিয়ে আসবে তোর অলমোস্ট 9। এইভাবে কিন্তু আমাদের এই কোশ্চেনে ক্যালকুলেশনটা করতে হবে। পরীক্ষাতে তোর কিন্তু অত কিছু করার দরকার ছিল না। পরীক্ষাতে তুই মানে পরীক্ষাতে যদি অ্যান্সারটা লিখতে হতো, এটা তো তোকে বোঝানোর জন্য এত কিছু বললাম। পরীক্ষাতে অ্যান্সার লিখতে হলে তুই এটাই লিখতি যে লেট equivalent mass of the metal is E, so equivalent mass of the hydroxide would be E+17, আর equivalent mass of the oxides will be E+8, the 1.56 ডিভাইডেড বাই এটা ইকুয়াল টু এটা লিখে দিয়ে ক্যালকুলেট করে দিয়ে বার করে দিলেই হতো। কিন্তু এই যে 1.56 ডিভাইডেড বাই E+17 ইকুয়াল টু 1.02 ডিভাইডেড বাই E+8, এই যে কথাটা লিখলাম, এই কথাটা লেখার পিছনে এতগুলো কনসেপ্ট ঢুকে রয়েছে। এই ভিডিওটা আমি যেটা বললাম এতক্ষণ ধরে, এই একটা সিঙ্গেল কোশ্চেন যে এক্সপ্লেন করলাম 2 নম্বরের, এই কোশ্চেন এক্সপ্লেনেশনটা বারবার শুনবি, ভালো করে শুনবি, কারণ ইকুইভ্যালেন্ট মাস কিন্তু তোর পিছন ছাড়বে না, এবং এখান থেকে কিন্তু কঠিন কোশ্চেন দিলে ভবিষ্যতে করতে পারবি কি পারবি না তারও কিন্তু কোনো গ্যারেন্টি নেই। সো ইকুইভ্যালেন্ট মাসের কনসেপ্টটা কিন্তু ভালো করে বুঝতে হবে, আমি এখানে ধরে ধরে বিষয়টা বুঝিয়ে দিলাম, ঠিক আছে। সো আমরা এবার নেক্সট কোশ্চেনের দিকে যাই। তাহলে আমরা এবার এখান থেকে নেক্সট কোশ্চেনের দিকে যাবো, এগুলো আমার আর তেমন কিছু লাগবে না, আমি কেটে দিই, নেক্সট কোশ্চেনের দিকে যাই। 3 নম্বর কোশ্চেন। 3 নম্বর কোশ্চেনে বলেছে নাম্বার অফ মোলস অফ O2 required ফর কমপ্লিট কম্বাসন অফ 1 মোল অফ অ্যালকাইন, অ্যালকাইন মানে ট্রিপল বন্ডেড সিস্টেম, সেটা আমার না জানলেও এক্ষেত্রে কোনো অসুবিধা নাই, CnH2n-2 ইজ, ঠিক আছে। এই হাইড্রোকার্বনটাকে কম্বাসন করতে টোটাল কম্বাসন করতে আমার কতটা অক্সিজেনের প্রয়োজন পড়বে। এই কোশ্চেনটা খুব সিম্পল, আগের কোশ্চেনটার মতো এত জটিল না, আগের কোশ্চেনটা খুব ছোট এবং অ্যান্সারটা খুব তাড়াতাড়ি করে দেওয়া যায়, কিন্তু তার পিছনে কনসেপ্টটা অনেকটা ছিল, তাই না। এবার আমরা নেক্সট কোশ্চেনটা দেখে যাই। নেক্সট কোশ্চেনটা বলেছে, দেখ কার্বন আর হাইড্রোজেন দুজন আছে তো, তাহলে ওইখানে অক্সিজেনটা কার্বনের সাথে, যে কোনো হাইড্রোকার্বনের তুই যদি রিয়াকশন করিস না, হাইড্রোকার্বনে আমি যদি সিম্পল রিয়াকশনে লিখি CH4, যে কোনো হাইড্রোকার্বন অক্সিজেনের সাথে যুক্ত হয়ে অলওয়েজ CO2 প্লাস H2O তৈরি করে, ঠিক আছে। এই CO2টা কেন তৈরি হয়, অক্সিজেনটা কার্বনের সাথে যুক্ত হয় বলে। H2Oটা কেন তৈরি হয়, কারণ অক্সিজেনটা হাইড্রোজেনের সাথে যুক্ত হয় বলে। এই পার্টিকুলার কম্পাউন্ডে আমাকে কি দিয়েছে, CnH2n-2 প্লাস O2। এবার এটাকে পুরোপুরি কম্বাসন করে CO2 আর H2O-তে পরিণত করতে কত মোল O2 লাগবে, এটা আমার জানতে চেয়েছে। এই O2-র আগেই সংখ্যাটা কত বসবে সেটা আমার কাছে কোশ্চেন এখন, ঠিক আছে, সেটা বার করতে হবে। তাহলে দেখতে পাচ্ছিস যখন CH4 লিখছি, এখানে কার্বন কটা আছে, একটা। যদি 1 মোল CH4 এর কথা বলি, 1 মোল CH4 এ কার্বন আছে 1 মোল, হাইড্রোজেন আছে 4 মোল। সেরকমই CnH2n, আমি যদি 1 মোল CnH2n-2 এর কথা বলি, এখানে কার্বন আছে n মোল, ঠিক আছে। তাহলে প্রথমে কার্বন আর অক্সিজেনের কম্বাসনের যদি কথাটা বলি, C+O2 থেকে CO2 তৈরি হয়। তাহলে আমরা দেখতে পাচ্ছি 1 মোল কার্বনের সাথে 1 মোল অক্সিজেনই যুক্ত হচ্ছে, তাহলে n মোলের জন্য n মোল অক্সিজেন লাগবে। তাহলে CnH2n এর Cn পার্টটাকে আমরা ডিকোড করে ফেললাম। এবার H2n পার্টটাকে নিয়ে আমরা একটু চিন্তিত হই। তাহলে H2n পার্টে আমার মেন রিয়াকশনের, তুই যদি একদম সিম্পলিফাইড ব্যালেন্স রিয়াকশনের কথা বলি, তাহলে H2 আমি ব্যালেন্স করছি দ্বারা, H2 প্লাস O2 থেকে আমরা তৈরি করতে পারবো H2O। ব্যালেন্স হয়নি, ব্যালেন্স করতে চাইলে এক কাজ করতে পারিস, তুই এখানে হাফ দিয়ে গুণ করে দে, এটা একটা হতে পারে। অথবা আমরা আরেকটা কাজ করতে পারি, এই টোটাল সিস্টেমটাকে আমি যদি এখানে 2 দিয়ে গুণ করে দিই, ঠিক আছে, এটাকে আমি যদি 2 দিয়ে গুণ করে দিই, তাহলে এটাকে যদি আমি 2 দিয়ে গুণ করে দিই, তাহলে 4টে হাইড্রোজেন, এটা দিয়ে 4টে হাইড্রোজেন, দেখ দুটো অক্সিজেন মিলে গেছে। তাহলে আমি যদি আগেরটা হাফ O2টা দিয়ে বললেও হতো, এটা দিয়ে বললেও হতো, একই ব্যাপার।
তাহলে এই ব্যালেন্স রিয়াকশনটা বলছে 2 মোল হাইড্রোজেন 1 মোল অক্সিজেন মলিকিউলের সাথে রিয়াকশন করবে, তাই তো? এক্ষেত্রে যে H2n-2 এটা নাম্বার অফ হাইড্রোজেন অ্যাটমের কথা বলা হচ্ছে, ঠিক আছে? নাম্বার অফ হাইড্রোজেন অ্যাটমের কথা বলা হচ্ছে, রাইট? তাহলে 2 মোল 1 মোল অক্সিজেন মলিকিউলের সাথে রিয়াকশন করবে। এবার যদি অ্যাটমে চলে আসি, ঠিক আছে, অ্যাটমে চলে আসি, অ্যাটম দিয়ে বলতে হবে কারণ এগুলো সব অ্যাটমের হিসাবই ছিল। তাহলে H2 মানে হচ্ছে H প্লাস H, তাহলে এক H প্লাস Hকে আমি 2H লিখতে পারি। তাহলে 1 মোল যে মলিকিউল এটা 2H, তাহলে এটা কি দিচ্ছে আমার 2 মোল অ্যাটম দিচ্ছে। 1 মোল মলিকিউল আমাকে 2 মোল অ্যাটম দিচ্ছে। তাহলে এই যে 2 মোল 1 মোল লিখছি, তাহলে 2 মোল হাইড্রোজেনের মলিকিউল আমাকে 4 মোল হাইড্রোজেনের কি প্রোভাইড করবে, অ্যাটম। আর 1 মোল অক্সিজেন, তাহলে 4 মোল হাইড্রোজেনের অ্যাটমের জন্য আমার লাগছে 1 মোল অক্সিজেনের মলিকিউল। 1 মোল অক্সিজেনের মলিকিউল মানে 2 মোল অক্সিজেনের অ্যাটম আমার এক্ষেত্রে লাগছে, ঠিক আছে? পরে 2 দিয়ে ডিভাইড করে দিয়ে মলিকিউল করে নেবো, কারণ অ্যাটমের সাথে অ্যাটমের ক্যালকুলেশন করলে সুবিধা। এবার আমার লাগবে কত, এবার এটাকে যদি n দিয়ে গুণ করে দিই, তাহলে n দিয়ে গুণ করে দিলে আমার 4n এর জন্য আমি আর অত কথা লিখছি না, 4n এর জন্য লাগবে 2n। আমার 2n-2 চাই, 2 দিয়ে ডিভাইড করে দিই, তাহলে 2n থেকে 2n এর জন্য লাগবে শুধু n। বুঝাতে পারছি কথাটা? কারণ আমি কোথায় নিয়ে আসার চেষ্টা করছি, 2n-2, তাহলে এখানে 2 মোল, তাহলে 2n থেকে -2 যেই করব, এখানে n-2 করলে হবে না, কিন্তু n-1 হবে, ঠিক আছে? আশা করি কথাটা বোঝাতে পারছি। কেন বোঝাতে পারছি, কারণ এর যখন ডবল খরচা হয়, মানে দুটো হাইড্রোজেন, দুটো একটা দিয়ে আমি বলছি, মোল দিয়ে বলছি না, লেটসে দুটো হাইড্রোজেন তোর যখন খরচা হচ্ছে, তখন অক্সিজেন খরচা হচ্ছে কিন্তু একটা। তাহলে যদি এখানে দুটো হাইড্রোজেনের অ্যাটম বেরিয়ে যায়, সেই মোমেন্টে অক্সিজেনের অ্যাটম কিন্তু একটা বেরোবে। তাহলে এখান থেকে বুঝতে পারলাম 2n-2 হাইড্রোজেন অ্যাটমের জন্য n-1 মোল অক্সিজেনের অ্যাটম দরকার, হুইচ ইমপ্লাইজ দ্যাট n-1 ডিভাইডেড বাই 2 অক্সিজেন O2 লিখলেই হবে। দ্যাট মিনস আমি মলিকিউলের কথা বলতে চাইছি। 2 দিয়ে ডিভাইড করে দিলাম, স্বাভাবিক, কারণ মলিকিউল থেকে অ্যাটমে গেলে যদি 2 দিয়ে গুণ করি, তাহলে অ্যাটম থেকে মলিকিউলে যেতে গেলে 2 দিয়ে ভাগ করে দেবো, তাহলেই আমার হয়ে যায়। তাহলে আমি দেখতে পেলাম 2n-2 এতগুলো হাইড্রোজেন অ্যাটমের জন্য n-1 ডিভাইডেড বাই 2 অক্সিজেনের মলিকিউল লাগছে, আর এটার জন্য n ইন্টু nই লাগছে। তাহলে ওভারঅল কম্বাস্টনের জন্য আমার কি লাগছে, কার্বনের কম্বাস্টনের জন্য n মোল, আর হাইড্রোজেনের কম্বাস্টনের জন্য n-1 ডিভাইডেড বাই 2, হুইচ ইমপ্লাইজ দ্যাট 3n-1 ডিভাইডেড বাই 2 এত মোল। তাহলে এত মোল আমার অক্সিজেন আমার প্রোভাইড করতে হবে। আশা করি বুঝতে পারা গেছে আমরা কিভাবে করলাম। হাইড্রোজেনের দিকটাও আশা করি বুঝতে পারা গেছে। খুব কঠিন কোশ্চেন ছিল না, সিম্পল কোশ্চেনই ছিল, ঠিক আছে? আশা করি বুঝতে পারছিস। এই কোশ্চেনগুলো যদি পরীক্ষায় টাফ কোশ্চেন করে, যে আগের ইকুইভ্যালেন্ট ওয়েটের যে কনসেপ্টের কোশ্চেনটা দেখালাম, এরকম টাইপের যে কোশ্চেনগুলো দেখাচ্ছি, এরকম টাইপের কোশ্চেনই টাফ কোশ্চেনের মধ্যে পড়বে। এবং রেডক্স থেকে কিছু কোশ্চেন করে দিল, কারণ রেডক্সটা তোরা পরের সেমিস্টারে পড়বি, এই সেমিস্টারেই ধর রেডক্স থেকে কোশ্চেন করে দিল, তাহলে তুই একটু প্রবলেমের মধ্যে পড়বি। তাহলে আমরা রেডক্সের ওই পার্টের কোশ্চেনগুলো আমরা করে নেবো। কঠিন কোশ্চেনের কনসেপ্ট একই, ইকুইভ্যালেন্ট ওয়েট মানে অ্যাটমিক ওয়েট বা মলিকুলার ওয়েট ডিভাইডেড বাই ভ্যালেন্সি ফ্যাক্টর। তো ভ্যালেন্সি ফ্যাক্টরটা অ্যাটম টু অ্যাটম বা সিস্টেম টু সিস্টেম একটু ভ্যারি করবে। অ্যাসিডের জন্য নাম্বার অফ H প্লাস দিয়ে ডিভাইড করে দেবো, বেসের জন্য নাম্বার অফ OH মাইনাস আয়ন দিয়ে ডিভাইড করে দেবো, সল্টের জন্য ক্যাটায়নের টোটাল পজিটিভ চার্জ দিয়ে ডিভাইড করে দেবো। এই জিনিসপত্রগুলো সবই আমি ক্লাসে শিখিয়ে এসেছি। যদি না মনে পড়ে তাহলে লেকচার 1, 2, 3, 4 ওইগুলো লেকচারগুলো দেখবি, তাহলেই বুঝতে পারবি। আচ্ছা, আমরা 2 আর 3 করলাম। আমরা নেক্সট টাইপের কোশ্চেনের দিকে চলে যাই। 7 এরকম টাইপের কোশ্চেনও দিতে পারে, পার্সেন্টেজ কম্পোজিশন দিয়ে এম্পিরিক্যাল ফর্মুলা বার করতে দিল, ঠিক আছে? তাহলে অ্যান অর্গানিক কম্পাউন্ড কনসিস্টিং অফ এলিমেন্টস কার্বন, হাইড্রোজেন আর অক্সিজেন কন্টেন্টস, কার্বন আছে 38.71%, হাইড্রোজেন আছে 9.67%, ঠিক আছে? তাহলে অর্গানিক কম্পাউন্ড কি কি নিয়ে তৈরি আছে বললো, কার্বন, হাইড্রোজেন আর অক্সিজেন। কার্বন আর হাইড্রোজেন দিয়েছে, তাহলে এই দুটোকে যোগ করে যে দুটো ভ্যালু দিয়েছে 100 থেকে বিয়োগ করে দিলেই পার্সেন্টেজ অক্সিজেন আমরা বার করে নিতে পারবো, রাইট? পার্সেন্টেজ অক্সিজেন বার করে নিতে পারলাম। তাহলে প্রথম কাজে আমাদের যে এলিমেন্টগুলো দিয়ে তৈরি, প্রতিটা ইন্ডিভিজুয়াল এলিমেন্টের পার্সেন্টেজটা আমাদের জানা দরকার। আমরা তাহলে সেই পার্সেন্টেজটা করে ফেলি। তাহলে 7 নম্বর কোশ্চেন নেক্সট পেজেই করি দাঁড়া। তাহলে 7 নম্বর কোশ্চেন, 7 নম্বর দাগের কোশ্চেনের ক্ষেত্রে তাহলে আমাদের কার্বন কত বলেছে, 38.71%। ক্যালকুলেটর থাকবে পরীক্ষাতে, তাড়াতাড়ি করে এগুলো ক্যালকুলেট করে নিবি, কোনো অসুবিধা নেই। 9.67%। তাহলে অক্সিজেনের পার্সেন্টেজ কত, অক্সিজেনের পার্সেন্টেজ হচ্ছে 100 মাইনাস 38.71 প্লাস 9.67। এটা করলে আমার এখানে ক্যালকুলেট করাই আছে, তাই হচ্ছে 51.51
0.62% এখানে কার্বন আছে। আচ্ছা, এই টাইপের পার্সেন্টেজ কম্পোজিশনের কোশ্চেন করার সময় তুই ধরে নিবি কার্বন, হাইড্রোজেন এবং অক্সিজেন নিয়ে যে মলিকিউলটা তৈরি হয়ে রয়েছে সেই মলিকিউলটার অ্যাটমিক ওয়েট হচ্ছে 100 গ্রাম। ঠিক আছে, কত? সেই অ্যাটমিক ওয়েট কত ধরে নিবি? 100 গ্রাম ধরে নিবি। যে 100 গ্রাম যদি অ্যাটমিক ওয়েট হয়, তার মধ্যে 38.71 গ্রাম কার্বন আছে, 9.67 গ্রাম হাইড্রোজেন আছে, আর 51.62 গ্রাম আমার কি আছে? অক্সিজেন আছে। তাহলে গিভেন মাস বাই মোলার মাস করে দিলেই ওই 100 গ্রামের মধ্যে কার্বনটার কত মোল রয়েছে আমরা সেটা বার করতে পারবো। কার্বনের নাম্বার অফ মোল আমরা কি করে বার করতে পারবো? কার্বনের নাম্বার অফ মোল আমরা বার করতে পারবো যে কার্বনের নাম্বার অফ মোলস, তাহলে মোলস অফ কার্বন ওখানে কত আছে? গিভেন মাস যদি 100 গ্রামের মধ্যেই ধরি, তাহলে 100 গ্রামের মধ্যে 38.71 গ্রাম কার্বন ডিভাইডেড বাই 12। নাম্বার অফ মোলস অফ হাইড্রোজেন কত? যত গ্রাম দেওয়া রয়েছে 9.67 ডিভাইডেড বাই 1। আর মোলস অফ অক্সিজেন আমরা তাহলে এখান থেকে কত পাবো? মোলস অফ অক্সিজেন আমরা পাবো যতটা গিভেন মাস ডিভাইডেড বাই 16 দিয়ে ডিভাইড করে দেবো, তাহলেই হবে। এবার এই তিনটের তুই যদি নাম্বার অফ মোল দিয়ে তুই যদি রেশিও বার করে ফেলিস, যে নাম্বার অফ মোলস অফ কার্বন, হাইড্রোজেন আর অক্সিজেনের তুই যদি রেশিও বার করিস, ক্যালকুলেটার আছে, স্মলেস্ট রেশিও বার করবি 1:3:1। অলওয়েজ যে হোল নাম্বার আসবে এরকম নয়, ধর 2.92 এরকম আসছে, তাহলে ওটাকে 10 এ 3 ধরে নিবি। ঠিক আছে, হোল নিয়ারেস্ট হোল নাম্বারটা করে দিবি 1:3:1। তাহলে কার্বন আছে একটা, হাইড্রোজেন আছে তিনটে, অক্সিজেন আছে একটা। তাহলে এরকম করে 1 আর 3, 1 আর 1 তো লিখবো না, আমরা লিখবো CH3O। এটা হচ্ছে তার এম্পিরিক্যাল ফর্মুলা। এইভাবে এম্পিরিক্যাল ফর্মুলাটা বলা থাকে। ঠিক আছে, এই হচ্ছে ব্যাপার। বেশ, তাহলে এইভাবে আমরা এম্পিরিক্যাল ফর্মুলা বার করবো। এম্পিরিক্যাল ফর্মুলা থেকে অনেক সময় কি করে, এম্পিরিক্যাল ফর্মুলা বলে দেয়, এম্পিরিক্যাল ফর্মুলা থেকে আমাদের নেক্সট ওটার যে ওভারঅল যে অরিজিনাল মলিকুলার ফর্মুলা সেটা বার করতে বলে। ঠিক আছে, এখান থেকে ওভারঅল মলিকুলার ফর্মুলা বার করতে বললে, ওভারঅল মলিকুলার যে ফর্মুলাটা সেটা বার করতে বলবে। সেরকম সিচুয়েশনে তোকে ওই অরিজিনাল, এটা তো এম্পিরিক্যাল ফর্মুলা হলো, মানে স্মলেস্ট যে রেশিও কার্বন, হাইড্রোজেনের, অক্সিজেনের যে স্মলেস্ট রেশিও, আমরা সেই স্মলেস্ট রেশিওটা বার করলাম এবং সেই রেশিও অনুযায়ী যে সংকেত হওয়া সম্ভব সেটাকে আমি বলছি তার এম্পিরিক্যাল ফর্মুলা। এবারে ঘটনাটা হচ্ছে যে এটা তো অরিজিনাল মলিকুলার ফর্মুলা নাও হতে পারে, তাহলে সেক্ষেত্রে কি করে বার করব? সেক্ষেত্রে ধর এটার মলিকুলার ওয়েট বার করবি। এটার মলিকুলার ওয়েট কত হবে? কার্বনের জন্য 12, হাইড্রোজেনের জন্য 3, আর এটার জন্য 16। তাহলে কত হচ্ছে তোর? 16 আর 3 19, 19 আর 2 21, আর 10 31 হচ্ছে, রাইট? তাই তো হচ্ছে, তাই না? তাহলে 16 + 12 + 3, তাহলে এখান থেকে তুই 31 গ্রাম পাচ্ছিস। তাহলে সেক্ষেত্রে যদি তারপর অরিজিনাল মলিকুলার ফর্মুলা চাই, তুই এখান থেকে পেয়ে গেলি এটা কতটা আছে? এটা কতটা আছে? 31 গ্রাম। এবার এর অরিজিনাল মলিকুলার ফর্মুলা ধর বলা থাকলো 62 গ্রাম। সেক্ষেত্রে 62কে 31 দিয়ে ডিভাইড করলে পেয়ে যাবি তুই 2। তাহলে এর অরিজিনাল মলিকুলার ফর্মুলাটা হবে C2H6O2। আমি এক্ষেত্রে পার্টিকুলার কোশ্চেনে এই ফার্দার পার্টটা বলা নেই। যদি অরিজিনাল মলিকুলার ফর্মুলা জানতে চায় তখন তার অরিজিনাল মলিকুলার ওয়েট বলা থাকবে। এম্পিরিক্যাল ফর্মুলা থেকে তার এম্পিরিক্যাল ওয়েটটা বার করে নিবি, দিয়ে অরিজিনাল মলিকুলার ওয়েটকে তার ওই এম্পিরিক্যাল ওয়েটটা দিয়ে ডিভাইড করে একটা ফ্যাক্টর পাবি, সেই ফ্যাক্টরটা দিয়ে অরিজিনাল সেক্টরটাকে মানে এম্পিরিক্যাল ফর্মুলাটাকে মাল্টিপ্লাই করে দিবি, তাহলেই তার অরিজিনাল মলিকুলার ওয়েটটা তুই বার করতে পাবি। ঠিক আছে, তাহলে এটা একটা টাইপ হতে পারে। এরকম টাইপের কোশ্চেন দেয়, প্রায়ই দেয়। এ বছরের বা আগের বছরের নিটে কোশ্চেনটা দিয়েছিল, এই কোশ্চেনটা নয়, এরকম টাইপের কোশ্চেন দিয়েছিল। এবার নেক্সট এই যে টাইপের কোশ্চেন, নেক্সট এই টাইপের কোশ্চেনটা, এই কোশ্চেনটা একটু বাদে করাবো। এই কোশ্চেনটা একটু বাদে করানোর আগে এরকম টাইপের একটা কোশ্চেন আগে করিয়ে নিই। এরকম টাইপের কোশ্চেনটা হচ্ছে 15-এর এই কোশ্চেনটা। ঠিক আছে, এই কোশ্চেনটা দাঁড়িয়ে আছে রেডক্সের কনসেপ্টের উপর। এই যে এরকম টাইপের ইকুয়েশন, এখান থেকে কারোর অক্সিডেশন নাম্বার কি করে বার করতে হয়, ইকুইভ্যালেন্ট ওয়েট কি করে বার করতে হয়, এটা রেডক্স চ্যাপ্টারে গিয়ে করতে হয়। ঠিক আছে, এবার এই রেডক্স চ্যাপ্টারে আবার ইকুইভ্যালেন্ট ওয়েট বার করছি, মানে সাম বেসিক কনসেপ্ট অফ কেমিস্ট্রিরও পার্ট হয়ে যাচ্ছে এটা। সো রিডক্সের এই কনসেপ্টের কোশ্চেন তোকে এই চ্যাপ্টারেও দিয়ে দিতে পারে। তাহলে সেই অ্যান্সারগুলো আমরা করবো কি করে, তাই না? সেই অ্যান্সারগুলো করার জন্য আমি তোকে আপাতত এই সেমিস্টারে অ্যান্সার করার মতো কিছু ট্রিক শিখিয়ে দিচ্ছি, সেরকম করে করবি। কনসেপ্টটা আলাদা করে শেখানোর সময় হচ্ছে না, কারণ রেডক্সটা সেমিস্টার 1-এ নেই, রেডক্সটা আমরা সেমিস্টার 2-তে গিয়ে পড়বো। ঠিক আছে, সো এটা যে শিখবি না ডিটেলে তা নয়, আপাতত এই সেমিস্টারে অ্যান্সার করার মতো শিখিয়ে দিচ্ছি। ঠিক আছে, বেশ। যে K2Cr2O7, তাহলে ইন দিস রিয়াকশন E1 and E2 be the equivalent weight of K2Cr2O7, মলিকুলার ওয়েট বলা রয়েছে, আর SnCl2 মলিকুলার ওয়েট বলা রয়েছে। এরকম টাইপের রিডক্স সিস্টেমের ক্ষেত্রে কি হয়, ভ্যালেন্সি ফ্যাক্টরটা যেটা, ওই যে মলিকুলার ওয়েটটাকে তো কিছু একটা ভ্যালেন্সি ফ্যাক্টর দিয়ে ডিভাইড করতে হবে, সেই ডিভিশনটা হবে ওই পার্টিকুলার সিস্টেমে নাম্বার অফ ইলেকট্রন ট্রান্সফার্ড, সে কতগুলো ইলেকট্রন ট্রান্সফার করছে একটা মলিকিউল। তাহলে একটা মলিকিউল কতগুলো ইলেকট্রন ট্রান্সফার করছে, বা এক মোল মলিকিউল কত মোল ইলেকট্রন ট্রান্সফার করছে,
একই ব্যাপার, সংখ্যাটা একই থাকবে, সেটা দিয়ে ডিভাইড করে দেবো মলিকুলার ওয়েটকে, তাহলেই তার ইকুইভ্যালেন্ট ওয়েট চলে আসবে। এটাই হচ্ছে রেডক্স সিস্টেমে আমরা কি করে ইকুইভ্যালেন্ট ওয়েট বার করি, নাম্বার অফ ইলেকট্রন ট্রান্সফার দিয়ে আমাদের ডিভাইড করতে হয়। ঠিক আছে, তাহলে K2Cr2O7টা, তাহলে এখানে ক্রোমিয়াম আছে, K2Cr2O7টা এখানে CrCl3 তে কনভার্ট হয়েছে। ঠিক আছে, তাহলে আমরা এই জায়গাটুকুকে নিয়ে আগে চিন্তা করি, তাহলে K2Cr2O7 CrCl3 তে হয়েছে। আমাদের এই অ্যান্সারগুলো করার জন্য কিন্তু কিছুটা পিরিয়ডিক প্রপার্টিজেরও সাহায্য নিতে হবে। তাহলে যে কম্পাউন্ডটা আছে K2Cr2O7, এই পার্টিকুলার কম্পাউন্ডে ক্রোমিয়ামের অক্সিডেশন নাম্বার আমরা বার করব। আপাতত এই ক্লাসে ট্রিক শিখিয়ে দিচ্ছি। অক্সিজেনের কিছু স্পেশাল কেস আছে যেখানে অক্সিজেন -1, যেমন পারঅক্সাইড, -1/2, সুপার অক্সাইড, এরকম জায়গাতে কিছু ডিসক্রিপেন্সি দেখায়। অক্সিজেন পজিটিভ অক্সিডেশন স্টেটও দেখাতে পারে যখন ফ্লুরিনের সাথে বন্ডেড থাকে, কিন্তু এক্ষেত্রে তো রেডক্স করছি না, তাহলে মোটামুটি তোকে যে কোশ্চেনগুলো দেবে সেই কোশ্চেনে অক্সিজেনের অক্সিডেশন নাম্বার -2ই হবে। আর পটাশিয়াম গ্রুপ 1 এর এলিমেন্ট, তাহলে গ্রুপ 1 এর এলিমেন্টের অক্সিডেশন নাম্বার কত হয়, +1ই হয়, কারণ তারা একটা করে ইলেকট্রনই ছেড়ে দেয়। গ্রুপে পড়ে এসেছিস, তাহলে এক্ষেত্রে ক্রোমিয়ামের অক্সিডেশন নাম্বারটা আমরা বার করার চেষ্টা করি। কি করে, দুটো ক্রোমিয়াম, প্রত্যেকের অক্সিডেশন নাম্বার হচ্ছে x, তাহলে 2x, দুটো পটাশিয়াম, অক্সিডেশন নাম্বার হচ্ছে +1, প্লাস 7টা অক্সিজেন, অক্সিডেশন নাম্বার হচ্ছে -2। ওভারঅল যে মলিকিউলটা তুই দেখছিস K2Cr2O7, কোনো চার্জ কিন্তু নেই, নিউট্রাল, তাহলে ওভারঅল লিখবো 0। তাহলে এই পটাশিয়ামের পজিটিভ চার্জ, অক্সিজেনের নেগেটিভ চার্জ এবং ক্রোমিয়ামেরও এক্ষেত্রে পজিটিভ চার্জই হবে। এই পজিটিভ নেগেটিভ সব নিজেদের মধ্যে যোগ বিয়োগ হয়ে 0 হয়ে রয়েছে। ঠিক আছে, এটাকে তুই ক্যালকুলেট করলে পাবি x = +6। তাহলে ক্রোমিয়াম ইন্ডিভিজুয়াল, প্রতিটা ক্রোমিয়াম এখানে +6 অক্সিডেশন স্টেটে আছে। এবার সেই ক্রোমিয়ামটা কনভার্ট হয়েছে CrCl3 তে, ক্রোমিয়ামের আবার x ধরলাম, ক্লোরিন তো -1 হয় জানিসই, তাহলে সেক্ষেত্রে x + 3 × -1 = ওভারঅল 0। তাহলে এখান থেকে x = কি বেরিয়ে আসছে, +3 বেরিয়ে আসছে। এবার তুই যদি ভালো করে ভাবিস সাইডে, আদতে চেঞ্জটা কি হচ্ছে, ক্রোমিয়াম +6 থেকে চেঞ্জ হচ্ছে ক্রোমিয়াম +3 তে বা 3+এ। তাহলে +6 থেকে +3 তে কনভার্ট হতে গেলে ক্রোমিয়ামকে কি করতে হবে, 3টে ইলেকট্রনকে কনজিউম করতে হবে বা গেইন করতে হবে। এবার অরিজিনাল যে কম্পাউন্ড K2Cr2O7 থেকে যে CrCl3 হচ্ছে, এবং এটা 2CrCl3 হবে, কারণ ক্রোমিয়ামের ব্যালেন্স থাকতে হবে। এটা কি ব্যালেন্স করা রয়েছে না, এটা ব্যালেন্স করা নেই, এটা তোকে বুঝে নিতে হবে, কারণ অক্সিডেশন এই রিয়াকশনগুলো করার আগে আমাদের আদতে এখানে যেটা হয়, ওভারঅল ইলেকট্রনটাকে ব্যালেন্স রাখতে হয়, এবং সেই ব্যালেন্স করাটাও রেডক্সের একটা ইন্ডিভিজুয়াল কোশ্চেনের পার্ট। নিটের কোশ্চেন পড়েছিল আগের বছরের কোশ্চেন যদি দেখিস, মানে 23-এর, ওখানে রেডক্স সিস্টেম ব্যালেন্স করতেও দিয়েছিল, তো রেডক্স সিস্টেম ব্যালেন্স করাটা রেডক্সেই পড়বো। তাহলে আপাতত টোটালটা নিয়ে ভাবতে হবে না, এখানে দুটো ক্রোমিয়াম, তাই ক্রোমিয়ামকে সমান করার জন্য 2 দিয়ে গুণ করলাম। এখানে ইন্ডিভিজুয়াল ক্রোমিয়াম আছে +6, এখানে ইন্ডিভিজুয়াল ক্রোমিয়াম আছে +3। একটা ক্রোমিয়াম +6 +3 তে গেলে 3টে ইলেকট্রন কনজিউম করে। দুটো ক্রোমিয়াম আছে, তাহলে দুটো ক্রোমিয়াম, মানে K2Cr2O7 একটা মলিকিউলই দুটো ক্রোমিয়াম, তাহলে ও এখানে 6টা ইলেকট্রনকে কনজিউম করে নেবে। তাহলে 6টা ইলেকট্রনকে কনজিউম করছে, মানে এর ইকুইভ্যালেন্ট ওয়েট হবে মলিকুলার ওয়েট, যেটা 294 / 6, কিছু একটা ভ্যালু আসবে দেখছি। আর SnCl2 এর জন্য আমরা সেম ওয়েতে করি। SnCl2টা কনভার্ট হয়েছে SnCl4-এ, রাইট, তাই তো হওয়া উচিত SnCl4-এ। তাহলে এখানে Sn দেখ, ক্রোমিয়াম ক্লোরিন -1 করে হলে এটা +2, এটা +4, +2 থেকে +4 হলে কি করবে, অবশ্যই পজিটিভ চার্জ বাড়ছে, মানে দুটো ইলেকট্রন ছেড়ে দেবে এক একটা মলিকিউল। ঠিক আছে, এক একটা মলিকিউল দুটো ইলেকট্রন ছেড়ে দেবে, তো এক একটা মলিকিউল দুটো ইলেকট্রন ছেড়ে দিলে ইকুইভ্যালেন্ট ওয়েট কত হবে, কত বলা রয়েছে, 189.7 ডিভাইডেড বাই কত দিয়ে ডিভাইড হবে, 2 দিয়ে ডিভাইড হবে। এটা 49 গ্রাম মতো আসবে, আর এটা মোটামুটি ওই 95 পয়েন্ট সামথিং এর কাছাকাছি। তো আমি একেবারে মোটামুটি টেনে ওই 190 ধরলে 95 মতো আসে, আমি ওটাই লিখলাম। লেখা এটা হচ্ছে E1 আর এটা হচ্ছে E2। তাহলে এখান থেকে তুই কি বুঝতে পারলি, এখান থেকে তুই বুঝতে পারলি E2 ইজ গ্রেটার দেন E1, এইভাবে করতে হয়। এরপরে রিডক্স সিস্টেম ব্যালেন্স করার জন্য কি হয়, ধর এ যে 6টা ইলেকট্রন কনজিউম করবে, এক একটা মলিকিউল অফ K2Cr2O7 যে 6টা কনজিউম করবে, সেই 6টা প্রোভাইড করছে কে, SnCl2। তো SnCl2 একটা SnCl2 দুটো ইলেকট্রন ছাড়ে, তাহলে এই 6টাকে কমপ্লিট করার জন্য এটাকে 3 দিয়ে গুণ করতে হবে, তবে গিয়ে ব্যালেন্স ইকুয়েশনটা হবে। তবে 3 দিয়ে গুণ করে দিলে তখন SnCl2টা লেগে যাবে 3 মোল SnCl2। তাহলে 1 মোল K2Cr2O7 কে CrCl3 তে কনভার্ট করার জন্য SnCl2 লাগছে 3 মোল। কিন্তু তা বলে 3 2 6 দিয়ে ওটাকে ভাগ করা যাবে না, কারণ 3 মোল SnCl2 কতগুলো ইলেকট্রন ছাড়ছে সেটা দিয়ে কিন্তু ইকুইভ্যালেন্ট ওয়েট নয়। প্রতি মোলের জন্য কতটা ইলেকট্রন সে ছাড়ে বা কতটা ইলেকট্রন সে গেইন করে। K2Cr2O7 ওটা একটা মোল, 1 মোল 6 মোল ইলেকট্রন ছাড়ে, মানে একটা 6টা ইলেকট্রন গেইন করে। SnCl2 1 মোল 2 মোল ইলেকট্রন, মানে একটা SnCl2 দুটো ইলেকট্রন ছেড়ে দেয়।
রাইট? তাহলে 2 দিয়ে ডিভাইড হবে, একটা মলিকিউলের জন্য কত বা 1 মোলের জন্য কত আমরা সেটা নিয়ে ভাবছি। আর ব্যালেন্স করার সময় 3 দিয়ে গুণ করতে হবে, কারণ ইলেকট্রন কাউন্টটাকে সেম রাখতে হবে। ওই ব্যালেন্স করার পার্টটা আমি আপাতত মুছে দিলাম, কারণ ব্যালেন্স করার পার্টটা আমাদের রেডক্সের কোর কোশ্চেন। এই টাইপের কোশ্চেন করার সময় যে আমাকে ব্যালেন্স করে করতে হবে তার কোনো ব্যাপার নয়, কারণ আমি 1 মোলের নিয়ে করছি অ্যান্সার। ঠিক আছে? তাহলে এই কোশ্চেনটা যদি বুঝে গিয়ে থাকিস, তাহলে যে কোশ্চেনটা আমি একটু আগে ছেড়ে এলাম সেই কোশ্চেনের দিকে আমরা যাই। ওই কোশ্চেনটা একটু লেন্দি যাবে। ঠিক আছে? তাহলে দেখ ভালো করে। আর এই কোশ্চেনগুলোকে এই যে কত টাকার এটা নিয়ে ভাবার কিছু নেই, যে KMnO4 এর কথা বলছি আর Fe2+ আর K2Cr2O7 এর সাথে যে Fe2+ এর রিয়াকশন, এগুলো হচ্ছে রেডক্স সিস্টেমে সেই ওই A ফর অ্যাপেলের মতো। রেডক্স সিস্টেমে যখন আমরা শিখবো KMnO4 একটা স্ট্রং অক্সিডাইজিং এজেন্ট, K2Cr2O7 ও স্ট্রং অক্সিডাইজিং এজেন্ট, KMnO4 এর থেকে একটু উইকার এবং অ্যাসিডিক মিডিয়ামে রিয়াকশন করতে হয়, এবং অর্গানিকে K2Cr2O7 অ্যাসিডিক মিডিয়ামে তুই রিএজেন্ট হিসেবে ইউজ করবি, KMnO4 কেও অর্গানিকের রিএজেন্ট হিসেবে ইউজ করবি। সেসব করতে করতে KMnO4 আর K2Cr2O7 সম্বন্ধে প্রচুর ধারণা জন্মে যাবে। এখানে প্রথমবারের জন্য KMnO4 বা K2Cr2O7 কে দেখলে মনে হতে পারে যে কি আজে বাজে এই মলিকিউল দিয়েছে, তো চিন্তা নেই। এই মলিকিউলগুলো 11-12 মিলে এতবার করে KMnO4 আর K2Cr2O7 কে দেখবি যে এই মলিকিউলগুলোকে তোরা এলিয়েনেটেড লাগবে না। তোর মনে হবে আচ্ছা তো কমন কম্পাউন্ড আয়রন 2+ এর সাথে রিয়াকশন করে, বা অক্সালিক অ্যাসিডের সাথে একটা রিয়াকশন আছে, সেই কমন রিয়াকশনগুলোই দিয়েছে। ঠিক আছে? জটিল কোশ্চেন করেনি, কোশ্চেনটা কমন। প্রথমবারের জন্য এগুলোকে দেখছিস বলে একটু প্রবলেম হতে পারে। ধীরে ধীরে আমরা যত রেডক্স বা অন্য চ্যাপ্টার পড়ে ফেলবো তত দেখবো এই রিয়াকশনগুলো বা এই কোশ্চেনগুলো কমন রিয়াকশন বা কোশ্চেনই দিয়েছে। ঠিক আছে? এবার যেটা হয়, এই যে KMnO4 সলিউশন এত কি দিয়েছে, তার 100 ml of 0.1 molar solution of Fe2+ ions requires V1 ml of 0.1 molar KMnO4 solution for its complete oxidation to Fe3+। তাহলে Fe2+ অক্সিডাইজ হয়ে Fe3+ এ কনভার্ট হচ্ছে, এবং বলেছে সেম কনসেন্ট্রেশনেরই মানে 100 ml 0.1 মোলার Fe2+ এর সলিউশনকে V2 ml 0.1 মোলার K2Cr2O7 সলিউশনের সাথে রিয়াকশন করা হয়েছে। দিয়ে ফার্দার V1 আর V2 এর রেশিও জানতে চেয়েছে। ঠিক আছে? যে V1 আর V2 বার করো, দিয়ে V1 আর V2 এর তোর V1 আর V2 কিভাবে রিলেটেড, মানে তাদের রেশিওটাই বার করতে দিয়েছে। এবার এই পার্টিকুলার কোশ্চেনগুলো করার জন্য KMnO4 বা KMnO4 আয়রন তো Fe2+ থেকে Fe3+ এ কনভার্ট হচ্ছে বলেই দিল, কিন্তু MnO4 কিসে কনভার্ট হয় তোকে জানতে হবে। K2Cr2O7 নিজে কিসে কনভার্ট হচ্ছে তোকে সেটা জানতে হবে, কারণ Fe2+ যখন Fe3+ এ কনভার্ট হচ্ছে তখন অক্সিডাইজিং এজেন্ট যে KMnO4 সেও তো নিজে কোথাও অন্য কোনো না কোনো কম্পাউন্ডে কনভার্ট হবে, তাই না? তাহলে এই জিনিসগুলো এই পার্টিকুলার কোশ্চেনটা করার সময় আমি বলে দিচ্ছি। রেডক্স যদি করা থাকতো, যেটা পরের সেমিস্টারে শিখবি, তখন দেখবি আচ্ছা এটা আমাদের এমনিই জানতে হয়, এটা আমাদের সিলেবাসের মধ্যেই, যে K2Cr2O7 আর KMnO4 আয়রন 2+ এর সাথে রিয়াকশন করে MnO4- কিসে কনভার্ট হয় এটা আমাদের জানতেই হয়। সো কঠিন কিছু নয়, এটা তোকে জানতেই হবে। এবার আমি ক্লাসে পড়ানোর সময় তো বলিনি, যে তার কারণটা হচ্ছে এটা তো সাম বেসিক কনসেপ্ট কেমিস্ট্রি পার্ট না, এটা রিডক্সের পার্ট। সো রিডক্স থেকে কোশ্চেনটা তুলেছে কনসেপ্ট দিয়ে, সাম বেসিক কনসেপ্ট অফ কেমিস্ট্রি কোশ্চেন তার সাথে ইনক্লুড করে দিয়েছে। ঠিক আছে? তো আমরা আগে যে দুটো কমন কোশ্চেন আছে বা রিয়াকশন আছে সেই দুটোকে আমরা আগে পড়ি। সেটা হচ্ছে KMnO4, মানে আমি কমনলি MnO4- লিখবো, কারণ K প্লাস MnO4- একটু কাজ কমালাম। সেটা কি করে, 5টা Fe2+ এর সাথে রিয়াকশন করবে, অ্যাসিডিক মিডিয়ামে রিয়াকশন হয়, সেটা এটাকে কনভার্ট করে Mn2+। আমার এইটা দরকার যে MnO4- কিসে কনভার্ট হয়, Mn2+ এ কনভার্ট হয়। বাকি 8H+ আয়রনের পাঁচটা ওইসব লাগছে, ওইসব তো আমরা ধীরে ধীরে শিখবো। তাহলে MnO4- কিসে কনভার্ট হচ্ছে, Mn2+ এ কনভার্ট হচ্ছে। আর Fe3+ তো দেখতেই পাচ্ছি, ওটা 5টা Fe2+ Fe3+ এ কনভার্ট হবে, আর বাকি 4H2O, H+ আর H2O নিয়ে এখন ভাবতে হবে না, ওগুলো আমরা ইভেনচুয়ালি শিখে যাবো রেডক্স করতে করতে। এবার এই পার্টিকুলার জায়গাতে অক্সিডেশন নাম্বারটা তুই যদি বার করিস, মনে মনে ক্যালকুলেট কর। আমি আরেকবার লিখে দিই যে MnO4- যদি ধর, এটাকে যদি x ধরিস, তাহলে x + 4 ইন্টু অক্সিজেনের -2, ওভারঅল চার্জ হচ্ছে -1, এখান থেকে x কত বেরিয়ে আসবে, x বেরিয়ে আসবে +7। তাহলে Mn এখানে +7 থেকে +2-তে কনভার্ট হচ্ছে। ঠিক আছে? তাহলে বেসিক্যালি MnO4- থেকে যখন Mn2+ হচ্ছে, এটা আসলে +7 থেকে +2-তে কনভার্ট হচ্ছে। +7 থেকে +2-তে কনভার্ট হতে গেলে কি করবে, 5টা ইলেকট্রনকে গেইন করবে MnO4-। ঠিক আছে? আর আয়রনের জন্য তো আমার বলার কিছুই নেই, আয়রনটা তো Fe2+ থেকে Fe3+ এ কনভার্ট হচ্ছে। একটা আয়রন এটা একটা ইলেকট্রনকে ছাড়বে, কিন্তু 1 মোল MnO4- বা একটা MnO4- 5টা ইলেকট্রনকে ছেড়ে দেয়। তাহলে 5টা ইলেকট্রনকে যদি কনজিউম করতে হয়, তাহলে Fe2+ এ কটা লাগবে, 5টাই লাগবে। তাহলে আমরা এই জায়গাটা বুঝলাম। এবার নাম্বার অফ ইলেকট্রন কাউন্ট করি। আয়রনের কত ml, আয়রনের 100 ml, 100 ml-কে আমি লিটারে কনভার্ট করে দিই 1000 দিয়ে ডিভাইড করে, ইন্টু তার নাম্বার অফ সলিউশনের ভলিউম ইন লিটার,
ইনটু তার মোলার কনসেন্ট্রেশনকে যদি গুণ করে দিই তাহলে নাম্বার অফ মোলস অফ আয়রন পেয়ে গেলাম, ঠিক আছে, নাম্বার অফ মোলস অফ আয়রন পেয়ে গেলাম। প্রতি মোল আয়রন কটা ইলেকট্রন ছাড়ে? প্রতি মোল আয়রন 1 মোল ইলেকট্রন ছাড়ে, তাহলে এত মোল এত লিটার মানে 100 ডিভাইডেড বাই 1000 ইন্টু 0.1 এত মোল আয়রন, কারণ সলিউশনের ভলিউম ইন্টু সলিউশনের স্ট্রেংথ গুণ করে দিলে আমরা কি পাই? অলওয়েজ সলিউশনের নাম্বার অফ মোলস অফ দ্যাট পার্টিকেলকে পাই, মানে সলিউটের মোল পাই, পড়িয়ে এসেছি স্ট্রেংথ অফ দ্য সলিউশনে, ইন্টু একটা ইলেকট্রন দেয়। এটা কার সাথে সমান? এটা বলেছে V1 ml অফ, ঠিক আছে, 0.1 লিটার মিলিলিটার, তাহলে V1 লিটারের সাথে 0.1 মোলার যদি MnO4কে আমরা ইউজ করি তাহলে এত মোল MnO4 আসছে, প্রতি মোল MnO4 5টা ইলেকট্রন দেয়, তাহলে V1 ইন্টু 0.1 মোলার এত মোল কতটা ইলেকট্রন দেবে? 5 দিয়ে গুণ করবো, তাহলে এই ভ্যালু দুটো সমান হতে হবে, কারণ নাম্বার অফ ইলেকট্রন ট্রান্সফার্ড সমান হতে হবে। তা নাম্বার অফ ইলেকট্রন ট্রান্সফার যদি এটাকে আমি সমান ধরে নিই, তাহলে এত মোল আয়রন 2+ একটা করে ইলেকট্রন দিচ্ছে, তাহলে কত মোল পেলাম? এত মোল MnO4 কতটা ইলেকট্রন দেয়, তাহলে এই দুটো সংখ্যাকে যদি সমান করা হয় এখান থেকে V1 এর ভ্যালু বেরিয়ে আসবে 20 ml। আশা করি আমার কথাটা বুঝতে পারছিস। নাম্বার অফ ইলেকট্রনটা করে গুণ করলাম, তাহলে যেটা দাঁড়ালো বলেই এসেছিলাম সলিউশনের ভলিউম ইন লিটার ইন্টু সলিউশনের স্ট্রেংথ, মোলার স্ট্রেংথ, সেই দুটোকে গুণ করে দিলে আমরা ওই সলিউটটার কি পাবো? আমরা ওই সলিউটটার নাম্বার অফ মোলস পাবো। একটু আগেই দেখলাম প্রতি মোল Fe2+ 1 মোল ইলেকট্রন ছাড়ে, তাহলে এত মোল কত ছাড়বে? ইন্টু 1। MnO4 মাইনাসের স্ট্রেংথ বলেছে 0.1 মোলার, ভলিউম বলেছে V1, ওই দুটোকে গুণ করে দিলে MnO4 এর KMnO4 এর আমরা মোলস অফ KMnO4 পেলাম, 1 মোল 5টা ইলেকট্রন ছাড়ে, তাহলে V1 ইন্টু 0.1 মোল কত ছাড়বে? ইন্টু 5, এখান থেকে V1 পেলাম। সেম ওয়েতে আমাদের এই ট্রিটমেন্টটা K2Cr2O7 এর সাথে করতে হবে। K2Cr2O7 মানে পটাশিয়াম 2+, তাহলে Cr2O7 2- লিখছি, K2Cr2O7টা না লিখে আমি Cr2O7 2- লেখা থাকবে, তাহলে ব্যাপারটা একই, ডাইক্রোমেট। এটা 6টা Fe2+ এর সাথে রিয়াকশন করবে, 14টা H+ আয়ন লাগবে, সেখান থেকে এটা কনভার্ট হবে 2Cr3+, যেমন ওই যে CrCl3 লিখেছিলাম, তাহলে আমি শুধু আয়নটা লিখছি, আর এটা 6টা Fe3+ এ কনভার্ট হবে আর 7H2O তে কনভার্ট হবে। তাহলে Cr2O7 এর অক্সিডেশন নাম্বারটা আমরা একটু বার করে ফেলি। Cr2O7 2- অক্সিডেশন নাম্বার হবে, এটার জন্য যদি 2x + 7 × -2 = -2, তাহলে এখান থেকে x বেরিয়ে আসবে কিন্তু দেখ +6, তাহলে এখান থেকে x বেরিয়ে আসবে +6। তাহলে আমরা মেন যে চেঞ্জ হচ্ছে, মেন চেঞ্জটা হচ্ছে Cr2O7 2- থেকে 2Cr3+, একটা 6+ থেকে 3+, একটু আগেই বলে এলাম, একটা 6+ থেকে 3+ তিনটে, তাহলে দুজনের জন্য কটা ইলেকট্রন সে কনজিউম করবে? দুজনের জন্য ইলেকট্রন কনজিউম করবে সে 6টা, রাইট। আর আয়রনের জন্য একটু আগেই দেখলাম আয়রন 2+ থেকে যখন আমাদের আয়রন 3+ এ কনভার্ট হয় সে একটা ইলেকট্রনকে রিলিজ করে। এবার 1 মোল Cr2O7 মানে একটা Cr2O7 2- 6টা ইলেকট্রনকে ছেড়ে দেয়, এটাকে ব্যালেন্স করার জন্য এটাকে 6 দিয়ে গুণ করতে হবে, সেই জন্য ব্যালেন্স ইকুয়েশনে 6 এসছে। এবার ঘটনাটা ঘটছে, ভলিউমটা আগের মতনই সেম নিচ্ছি, 100 ml কে ডিভাইড করলাম 1000 দিয়ে, তাহলে লিটার পেলাম, স্ট্রেংথ হচ্ছে 0.1, তাহলে এত মোল থেকে ইলেকট্রন কত আসবে? ইন্টু 1, কারণ 1 মোল থেকে একটা ইলেকট্রন 1 মোল ইলেকট্রন আছে, তাহলে এত মোল থেকে ইন্টু 1 এত মোল। আর K2Cr2O7 কত ভলিউম লেগেছে? V2, কত ভলিউম ইউজ করলাম আমরা? V2 ভলিউম ইউজ করেছি, তাহলে V2 ইন্টু স্ট্রেংথ কত বলেছে? V2 ইন্টু স্ট্রেংথ বলেছে 0.1, তাহলে এত মোলার K2Cr2O7 তার ভলিউম হচ্ছে V2 ml বা V2 লিটার, লিটারেই ধরছি, তাহলে মিলিমোল আসবে না আর কি, ক্যালকুলেশনে সুবিধা হবে। এত মোল প্রতি মোলে 6টা, এত মোল ইন্টু 6টা, তাহলে এখান থেকে V2 বেরিয়ে আসবে আমার কত? 100 ডিভাইডেড বাই 6 বেরিয়ে আসবে, ঠিক আছে? আশা করি কথাটা বোঝাতে পারছি। এখানে একটা জিনিস চেঞ্জ করি, V2টা আমার যতদূর মনে হচ্ছে মিলিলিটার বলেছে, তাই না? এটা তো লিটার বলেনি, এখানে একটা ছোট ভুল হয়েছে, এখানে মিলিলিটার বলেছে, যেটা আমি লিখতে মিস করেছি। এই দিকটাই দেখ, 100 ডিভাইডেড বাই 1000 এটা যদি লিটার হয়, V1টাকেও আমার লিটারে কনভার্ট করতে হবে, 1000 দিয়ে ডিভাইড করে দিলাম, তাহলে 1000 কেটে যাবে। এক্ষেত্রেও V2টা তো মিলিলিটার বলেছে, এই মিলিলিটারটাকে লিটারে কনভার্ট করে দিলাম যেন মোলে থাকে, মিলিলিটার দিয়ে সলিউশনের স্ট্রেংথকে গুণ করলে আসলে মিলিমোল বেরিয়ে আসবে, ঠিক আছে? আমি মিলিমোল নিয়ে কাজ করতে চাইছি না, মোল নিয়ে কাজ করতে চাইছি, সেই জন্য 1000 দিয়ে ডিভাইড করে মিলিলিটারকে লিটার করে নিলাম, 1000 তো কেটে যাচ্ছে, কোনো ব্যাপার না। তাহলে এই সিচুয়েশনে 100/6 এলো, তাহলে এবার রেশিও চেয়েছে V1 আর V2 এর মধ্যে তুই সম্পর্ক চাই, তাহলে V1 ডিভাইডেড বাই V2 করলে কত আসবে? আগেরটার জন্য এসেছে কত? 20, এটার জন্য কত এলো? 100/6, তাহলে 20 5-এ 5/6 আসবে, তাই না? তাহলে 5/6
6/5, সরি, তাহলে এখান থেকে আসবে 6/5, দ্যাট মিনস 1.2 মতো। তাহলে যেটা অ্যান্সার হবে, তাহলে V1 ইজ ইকুয়াল টু V2 ইন্টু 1.2, অপশন ডি। তাহলে অপশন ডি ইজ ইয়োর কারেক্ট অ্যান্সার। এখানে কত বেরিয়েছিল? অপশন এ এসেছিল, এইখানটায় কত এলো? 3n, এটা সি এসেছিল তাই না? আর কোনটা করলাম আমরা? 15টা করে ফেলেছি, 15টা এটা এসছে, E2টা গ্রেটার দেন, 15টা কত এসছে আমাদের? E2 গ্রেটার দেন E2 এসছে, হ্যাঁ এটাই তো এসছে। হ্যাঁ, তাহলে একটা করে ফেললাম আমরা। তাহলে কতগুলো করা হলো? একটা করা হলো, দুটো করা হলো, ও আরেকটা এখানে মাঝখানে আছে, এইটা। তাহলে একটা, দুটো, তিনটে, এখানে কিছু শেখা গেল, এখানে ইকুইভ্যালেন্ট ওয়েট শেখা গেল, এখানে কম্বাসনের ব্যাপারটা শেখা গেল, এখানে রেডক্স সিস্টেম দিলে কি করব, পার্সেন্টেজ কম্পোজিশনের ব্যাপারটা শেখা গেল, প্লাস এটা শিখে গেল। দেন এই পেজটাতে আরও একটা আছে এখানটায়, তো এটা করব ধীরে ধীরে, আমরা করছি সবই। তাহলে আপাতত আমরা রেডক্স সিস্টেমে যদি কোশ্চেন দেয়, কঠিন কোশ্চেন করলে এরকম রেডক্স সিস্টেমে কোশ্চেন দেবে, ঠিক আছে? রেডক্স সিস্টেমে কোশ্চেন কীভাবে ট্যাকেল করতে হবে আমরা দুটো কোশ্চেন করে নিলাম। যদি পার্সেন্টেজ কম্পোজিশন দিয়ে কোশ্চেন দেয়, এম্পিরিক্যাল ফর্মুলা বার করতে দেয়, সেটাও করতে শিখে গেলাম। ইকুইভ্যালেন্ট ওয়েটের যদি কোশ্চেন দেয়, আমরা ইকুইভ্যালেন্ট ওয়েটের কোশ্চেনও ট্যাকেল করতে শিখে গেলাম। সো এরপরে আমরা এখানে মোলারিটি নর্মালিটির কিছু কোশ্চেন আছে, সেগুলো করব। তারপর আবার মোলারিটি নর্মালিটি কোশ্চেন, মোলারিটি নর্মালিটি নিয়ে কিছু আমাদের কোশ্চেন করার পর আমরা দেন আবার রেডক্সের কোশ্চেনের দিকে গিয়ে যাব। মোলারিটি নর্মালিটি, এক্ষেত্রে কিছু ভেপার প্রেসারের বা ভেপার ডেন্সিটি, ভেপার প্রেসার বলছি সরি, ভেপার ডেন্সিটির কিছু কোশ্চেন আছে। ভেপার ডেন্সিটির সাথে মলিকুলার মাসের সম্পর্ক করে আমরা ওখানে একটু মোল ফ্র্যাকশন এসবের কনসেপ্ট দিয়ে করবো। তাহলে এখানে যতগুলো কোশ্চেন আমি চুজ করেছি 15টা ধরনের কোশ্চেন, ঠিক আছে? এক একটা কোশ্চেন এক এক রকমভাবে তোকে চ্যালেঞ্জ করবে, এবং এগুলো পরীক্ষায় যদি কোশ্চেন করে টাফ কোশ্চেনের মধ্যে। আর একটা জিনিস আমি তোদের রেকমেন্ড করবো অলওয়েজ, সেটা হচ্ছে ছায়া প্রকাশনীর তোর যে টেক্সট বুক, তো টেক্সট বুকে যে কোশ্চেনগুলো সলভ করা রয়েছে, সলভড নিউমেরিক্যালগুলোকে কিন্তু বারবার দেখবি, ঠিক আছে? এটা আমার তোদেরকে বলার। তো আমরা তারপর থেকে কোশ্চেন আবার করতে শুরু করি। তাহলে কোথায়? 13 নম্বর কোশ্চেন থেকে আমরা করতে শুরু করবো। কোশ্চেনটা কি বলেছে? সিম্পল কোশ্চেন, এগুলো মোলারিটি নর্মালিটি বেসিক কনসেপ্টের উপরেই দাঁড়িয়ে আছে। এগুলো হচ্ছে একটা মোলারিটি অ্যান্ড মোলালিটি। তাহলে মোলারিটি ক্যাপিটাল এম অ্যান্ড মোলালিটি স্মল এম, অ্যাকোয়া সলিউশন অফ ইউরিয়া, ইউরিয়ার সংকেত জানতে হবে, এত মোল পার লিটার, এত মোল পার কেজি রেসপেক্টিভলি। দ্য ডেন্সিটি অফ দ্য সলিউশন, রো জানতে চেয়েছে, ডিও লিখতে পারি, সেটা কোনো ব্যাপার না, রো লেখ না ডি লেখ সেটা নিয়ে ব্যাপার নয়, অ্যাজ লং অ্যাজ কনসেপ্ট ঠিক আছে, ঠিক আছে? তাহলে আমাদের কতগুলো ইনফরমেশন দেওয়া আছে, আর আমাদের কী চাই আমরা সেগুলোকে একটু লিখে ফেলি। আমাদের মোলারিটি দেওয়া রয়েছে। মোলারিটি মানে হচ্ছে নাম্বার অফ মোলস অফ সলিউট বাই ভলিউম অফ দ্য সলিউশন, তাই না? স্মল এম মানে হচ্ছে নাম্বার অফ মোলস অফ দ্য সলিউট বাই, এটা সলিউশনের নয়, এটা সলভেন্টের, এটা হচ্ছে ব্যাপার। আর আমাদের ডেন্সিটি অফ দ্য সলিউশন যদি বার করি, তাহলে ডেন্সিটি অফ দ্য সলিউশন বার করলে আমার কি লাগবে? মাস অফ দ্য সলিউশন বাই ভলিউম অফ দ্য সলিউশন, এতগুলো ইনফরমেশন আমার লাগবে, এ হচ্ছে ব্যাপার। এবার এটা ইউরিয়ার সলিউশন, মাস দরকার না, কারণ মাস অফ দ্য সলিউশন ইকুয়াল টু মাস অফ দ্য সলভেন্ট প্লাস মাস অফ দ্য সলিউট। অ্যাকোয়া সলিউশন বলেছে, তাহলে অ্যাকোয়া সলিউশন বলেছে, সলিউশন হচ্ছে, সলভেন্ট হচ্ছে তোর জল, সলিউট হচ্ছে তোর ইউরিয়া। ইউরিয়া মানে হচ্ছে NH2 C ডবল বন্ড ও NH2, এটা ক্লাস 10এও পড়েছিস, ল্যাবরেটরি মেড ফার্স্ট অর্গানিক কম্পাউন্ড ফ্রম ইনঅর্গানিক সাবস্টেন্স, এই অ্যামোনিয়াম সায়ানেট থেকে যে তৈরি করা হয়েছিল। তাহলে এটার মলিকুলার ওয়েটটা আমরা বার করি, এটার মলিকুলার ওয়েট বার করলে আমরা কী পাবো? কার্বনের জন্য 12, অক্সিজেনের জন্য কত? 16, আর এখানে নাইট্রোজেনের জন্য হচ্ছে 14, হাইড্রোজেনের জন্য হচ্ছে 2, আর এই স্পিসিসটা দুবার আছে, তাহলে ইনটু 2, এটা করলে কত আসবে? 60 গ্রাম। আমি গ্রাম পার মোল লিখলাম, কারণ প্রতি মোলের ওয়েট হচ্ছে 60 গ্রাম, ঠিক আছে? বা বেসিক্যালি মলিকুলার ওয়েট। এবার মোলারিটি মানে আমরা এটা থেকে শুরু করবো। মোলারিটি বলে দিয়েছে 2.05, তাহলে মোলারিটি 2.05, এবং এবং কোশ্চেনটা হচ্ছে এটা একটা অ্যাকোয়া সলিউশন, যে অ্যাকোয়া সলিউশনের এত মোল পার লিটার, এবং সেই সিঙ্গেল অ্যাকোয়া সলিউশনেরই মোল পার লিটারে 2.05, মোল পার কেজিতে এটা, রাইট? এটা বলেছে। তাহলে দুটোর মধ্যে আমরা যদি সম্পর্ক বার করার চেষ্টা করি, যে 2 মোলাল সলিউশন মানে 2 মোল ডিভাইডেড বাই, 2 মোল রয়েছে, ডিভাইডেড বাই আমরা কি ইউজ করব? ডিভাইডেড বাই আমরা এখানে ইউজ করতে পারি কি, যে কোশ্চেনটা কতটা বোঝা গেছে? কোশ্চেনটা যে অ্যাকোয়া সলিউশন যে 2.05 মোল পার লিটারে আসছে, এটা সেটাই মোল পার কেজিতে করলে ওটা 2 মোল পার কেজিতে আসছে, ব্যাপারটা এটা বলতে চেয়েছে। তাহলে আমি যদি বলি 2 মোল রয়েছে, সলিউশনে ওভারঅল মাস, সলিউশনে ওভারঅল যে ভলিউম সেখানে যদি ধরি, সেই ভলিউমটাকে আমি যদি মাস টার্মে লিখি,
তাহলে কি পাবো, ভলিউমকে আমি মাস টার্মে যদি বসাতে চাই তাহলে ভলিউম অফ দ্য সলিউশন ইকুয়াল টু কি, মাস অফ দ্য সলিউশন ডিভাইডেড বাই রো। তাহলে মাস অফ দ্য সলিউশন কত, কারণ এই যে 2 মোল পার কেজি, তাহলে প্রতি কেজি মানে 1000 গ্রাম। আর ইউরিয়া আমার কত রয়েছে, ইউরিয়া রয়েছে 2 মোল পার কেজি, তাই তো। 2 মোল পার কেজি মানেটা কি রয়েছে, 2 মোল অফ ইউরিয়া রয়েছে তোর 1 কেজি জল মানে 100 গ্রাম সলভেন্ট মানে ওয়াটারে। তাহলে মাস অফ দ্য সলিউশন আমার কি আসবে, উপরে যেটা লিখলাম, সলভেন্ট হচ্ছে ওয়াটার 1000 গ্রাম, আর ইউরিয়া হচ্ছে 60 গ্রাম পার মোল, 2 মোল রয়েছে মানে 120। তাহলে এটা 120, তাহলে মাস অফ দ্য সলিউশন পেলাম। মাস অফ দ্য সলিউশনকে যদি ডেন্সিটি অফ দ্য সলিউশন দিয়ে ডিভাইড করে দিই তাহলেই আমার মোলাল সলিউশন তৈরি হয়ে গেল, বেসিক্যালি মোলার তৈরি করতে পারলাম। এটাই 2.05 এর সাথে সমান, কারণ দুটো সমান, একই সলিউশন আলাদা আলাদা টার্মিনোলজিতে বার করা। তাহলে এখান থেকে বাকি তুই যদি ক্যালকুলেট করিস, এখান থেকে তুই রোটা বার করতে পেরে যাবি। রো ইকুয়াল টু কীরকম হবে, দেখ রোটাকে উপরে গেলে 2 রো আসবে, 2 রো আসবে। তাহলে যদি আমি বলি এখানে 2 ইন্টু রো ইকুয়াল টু 1120 ইকুয়াল টু 2.05, এখান থেকে রোটা বার করে নিলেই হবে। ঠিক আছে, আরেকটা জিনিস এখানে একটা বলি, যখন ফর্মুলাগুলো লিখিয়েছিলাম শুরুতে দেখবি বলেছিলাম ফর্মুলা লেখানোর সময় মোলার স্ট্রেংথের ক্ষেত্রে যে এটা সলভেন্ট, তো এটা অলওয়েজ কিসে বসে, কেজিতে বসে। কিসে বসে এটা, এটা অলওয়েজ বসে কেজিতে। যখন আমরা এটাকে গ্রামে বসাবো মোলাল স্ট্রেংথের ক্ষেত্রে বা মোলারের ক্ষেত্রেও তাই, এটাকে যদি আমি ডাব্লুটাকে আমি যদি গ্রামে বসাই সেক্ষেত্রে গ্রামটাকে কেজি করার জন্য আমার এখানে একটা 1000 দিয়ে মাল্টিপ্লাই হবে। সেম ওয়েতে এই সলিউশনের এটা অলওয়েজ লিটারে বসে, মিলিলিটারে বসলে উপরে একটা 1000 গুণ হবে। তাহলে যেহেতু এটা গ্রামে বসিয়েছি, রাইট, তাহলে এখান থেকে কী বসবে, একটা 1000 দিয়ে গুণ হবে। কারণ ওভারঅল সলিউশনের মাস গ্রামে আছে, ডেন্সিটি দিয়ে ডিভাইড করেছি, তাহলে এটা মিলিলিটারেই এসেছে, তাহলে 1000 দিয়ে গুণ করলাম, এটাই 0.25 এর সাথে সমান হওয়ার কথা। তাহলে আর একটা যেটা মিস্টেক বাদ গেছে সেটা হচ্ছে 1000 ইন্টু এখানে একটা 1000 ইকুয়াল টু 2.05। ঠিক আছে, তাহলে এখান থেকে ফার্দার আমরা যদি রো এর ক্যালকুলেশন করি, ক্যালকুলেটার থাকবে 2.05 ইন্টু 1120 ডিভাইডেড বাই 1000 ইন্টু, যদি করিস আর কি বিষয়টা, মানে যেটা বলতে চাইছি 2.05 ইন্টু 1120 ডিভাইডেড বাই 2 ইন্টু 1000, এটা করলে আসবে 1.148 উইচ ইজ অলমোস্ট ইকুয়াল টু 1.15। তাহলে ডেন্সিটি গ্রাম পার এমএল মানে গ্রাম পার সিসি। তাহলে এই ক্যালকুলেশনটা এইভাবে করতে হবে। তাহলে ডেন্সিটির কনসেপ্ট, ডেন্সিটির জায়গাটাকে মানে ডেন্সিটিটাকে মাসের জায়গাতে আমি কিভাবে বসাতে পারি, মানে ভলিউমের জায়গাতে ডেন্সিটি কী করে বসালাম, মাস বাই ভলিউম। মাস অফ দ্য সলিউশন কী করে বার করলাম, সলিউটের মাস প্লাস সলভেন্টের মাস। তাহলে আমরা মোলালিটিটাকে ইউজ করলাম, তাহলে মোলালিটিটা কেজিতে ছিল গ্রামে করে নিয়েছি। তাহলে এন মোল ডিভাইডেড বাই যেটা ওভারঅল সলিউশনের মাস, সলভেন্টের মাস আর সলিউটের মাস যোগ করে দিলাম, তাহলে মাস অফ দ্য সলিউশন, সেটাকে রো দিয়ে ডিভাইড করে দিলাম, তাহলে ওটা ভলিউম হয়ে গেল। যেহেতু ভলিউমটাকে আমি কিসে নিয়েছি, ভলিউমটাকে আমি মিলিলিটারে নিয়েছি, সেটাকে লিটার করার জন্য 1000 দিয়ে গুণ করলাম, তাহলে আমি পেয়ে গেলাম কি, আমার মোলারিটি, সেই মোলারিটিটাই বলে দিয়েছে 2.05, সেটার সাথে ইকুয়াল করে দিলেই আমার ওভারঅল ডেন্সিটিটা বেরিয়ে আসবে। এই কোশ্চেনটা এইভাবে করতে হবে। নেক্সট কোশ্চেনের দিকে আমি যদি যাই, তাহলে 13 কোশ্চেনটা হলো, এবার পেজ চেঞ্জ করে আমি 20 কোশ্চেনে যাই। বলেছে দ্য রেশিও অফ মোল ফ্র্যাকশন অফ সাবস্টেন্স ইন 3 ডিফারেন্ট সলিউশনস অফ মোলালিটিস, আর এত 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 বলে দিয়েছে। তাহলে রেশিও অফ মোল ফ্র্যাকশনটা জানতে হবে। মোলালিটিগুলো 0.25 এমনি করে আলাদা আলাদা জায়গাতে মোলালিটিগুলো বলে দিয়েছে। ঠিক আছে, তাহলে আমরা এগুলো কী করে বার করতে পারি। তাহলে মোলালিটির ব্যাপারটা হচ্ছে, আমি যদি 0.25 মোলাল ওই স্ট্রেংথটা ধরেই আমি যদি বলি, ওটার মিনিংটা হচ্ছে যে কত নম্বর কোশ্চেন, 20 কোশ্চেন, 0.25 মোলাল মানে মোল পার কেজি, এটার মিনিংটা দাঁড়ায় 0.25 মোল অফ দ্যাট সাবস্টেন্স ইন 1 কেজি জল মানে 1000 গ্রাম ওয়াটারের মধ্যে। ঠিক আছে, তাহলে 0.25 মোল ইন 1000 গ্রাম ওয়াটার, 0.5 মোল ইন 1000 গ্রাম ওয়াটার, 1 মোল ইন 1000 গ্রাম ওয়াটার। মোল ফ্র্যাকশন বার করার সময় আমি কি করে বার করি, মোল, যে পার্টিকুলার সাবস্টেন্সটার মোল ফ্র্যাকশন বার করতে চাইছি সেই সাবস্টেন্সটার মোল ডিভাইডেড বাই টোটাল মোল। টোটাল ইন দ্য সেন্স সলিউট এবং সলভেন্ট, ওয়াটারটা সলভেন্ট আর এই যে 0.25 মোল আছে ওটা কোনো একটা সলিউট আছে, তাহলে সেটা বার করতে হবে। তাহলে প্রথমে আমি যেটা বার করে নিই যে 1000 গ্রাম ওয়াটার মানে কত মোল ওয়াটার, তাহলে 1000 গ্রাম ওয়াটার ইকুয়াল টু, আমি বলতে পারি কি করে মোল বার করি, কি করে, গিভেন মাস বাই তার মোলার মাস। তাহলে 1000 গ্রাম ওয়াটার মানে 55.55 মোলস অফ ওয়াটার।
তাহলে মোল অফ ওয়াটার পেয়ে গেলাম। তাহলে যেখানে 0.25 মোল সলিউট রয়েছে, তাহলে মোল ফ্র্যাকশন অফ সলিউট আমরা যদি বার করি, কি করে বার করব? 0.25 মোলস অফ সলিউট ডিভাইডেড বাই টোটাল মোল, সলিউটের মোল প্লাস সলভেন্টের মোল। তাহলে প্রথম সলিউশনটা আমরা বার করে নিতে পারলাম, 1 নম্বর সলিউশন। তাহলে তারপরে মোল ফ্র্যাকশন অফ দ্য সলিউট, এবং করে আমরা যদি সেকেন্ড সলিউশন বার করি, সেকেন্ড সলিউশনে রয়েছে 0.5, তাই না? তাহলে 0.5 মানে 0.5 প্লাস 55.5। দেন মোল ফ্র্যাকশন অফ সলিউট আমরা বার করব 3 নম্বর সলিউশনে। 3 নম্বর সলিউশনে কত আছে? 1। তাহলে 1 প্লাস 55.55। তাহলে এরকম করে প্রতিটা থেকে আমরা ক্যালকুলেট করব। এটাকে ক্যালকুলেট করলে ক্যালকুলেটরে ফেলবি, আসবে 0.004। এটা করলে কত আসবে? 0.008। এটা করলে কত আসবে? 0.017 মতো। তাহলে এই তিনটেকে তুই যদি অনুপাত করিস, এই তিনটের অনুপাত মোটামুটি 1:2:4 মতো আসবে, ঠিক আছে? বাকি এটা আমি মোটামুটি ক্লোজ নাম্বার নিয়েছি, 0.17 নয়, তার থেকে একটু ছোট আসবে, 0.16 সামথিং। তাহলে মোটামুটি 1:2:4। এক্স্যাক্টলি হোল নাম্বার কখনোই পাবি না, নিয়ারেস্ট হোল নাম্বারটা নিয়ে অনুপাতটা বার করবি, যেটা অপশনে তোর এক্স্যাক্টলি ম্যাচ খাচ্ছে। তাহলে অ্যান্সারটা কত হবে? 1:2:4, অপশন ডি। তাহলে এভাবে বার করতে হবে, একটা সিম্পল কোশ্চেন ছিল। দেন 26 বলেছে তুই 10 ml 0.2 নর্মাল H2SO4। আগে H2SO4 এর নর্মালিটিটাকে নিয়ে আমরা একটু আলোচনা করি, ঠিক আছে? 26 এর কোশ্চেনে H2SO4 এর নর্মালিটি জায়গাটা আমি এখানে আগে আলোচনা করে নিই। তাহলে দেখ, H2SO4 সলিউশনে গেলে দুটো H প্লাস, আবার সেই একই গল্প, SO4 2- দেয়। তাহলে এর এক মোল মানে হচ্ছে 98 গ্রাম। তাহলে তুই যদি 98 গ্রাম H2SO4 কে 1000 ml জলের মধ্যে গুলে দিস, রাইট? 98 গ্রাম মানে হচ্ছে 1 মোল। তাহলে 98 গ্রামকে তুই যে 1 লিটারে গুলে দিস, তাহলে স্ট্রেংথ আসবে 1 মোলার স্ট্রেংথ আসবে, ঠিক আছে? আর এটার হাফ মোল মানে কত? 49 গ্রাম। এবং আমরা এটা জানি 49 গ্রামটাই হচ্ছে H2SO4 এর 1 গ্রাম ইকুইভ্যালেন্ট। তাহলে 1 গ্রাম ইকুইভ্যালেন্ট H2SO4 হচ্ছে 49 গ্রাম। এবার আমি যদি 49 গ্রাম H2SO4 যেটা আছে, 49 গ্রাম H2SO4 কে আমি যদি 1000 ml এর মধ্যে ডিভাইড করি, তাহলে এটা হচ্ছে H2SO4 এর হাফ মোল। তাহলে H2SO4 এর হাফ মোল মানে আমি এটাকে বলতে পারি হাফ মোলার। আবার এটা হচ্ছে শুধু হাফ মোল যে নয়, এটা শুধু তার সাথে সাথে 1 গ্রাম ইকুইভ্যালেন্টও। তাহলে আমি এটাকে কি বলতে পারি? H2SO4 এর 1 নর্মাল। তাহলে H2SO4 এর ক্ষেত্রে যেটাই 1 নর্মাল সেটাই হচ্ছে হাফ মোলার, যেটাকে আমি উল্টে বলতে পারি H2SO4 এর জন্য 1 মোলার মানে হচ্ছে 2 নর্মাল, তাই না? 98 গ্রাম মানে হচ্ছে 1 মোল, আর 98 গ্রাম মানে হচ্ছে 2 গ্রাম ইকুইভ্যালেন্ট। তাহলে H2SO4 এর জন্য 1 মোলার মানে 2 নর্মাল। এইটা আমরা আগে বুঝলাম। এবার কোশ্চেনে কি দিয়েছে? কোশ্চেনে দিয়েছে H2SO4 এর 0.2 নর্মাল, রাইট? তাহলে 2 নর্মাল মানে 1 মোলার, 0.2 নর্মাল মানে 0.1 মোলার। তাহলে H2SO4 এর যেটা 0.2 নর্মাল, ওটা ইকুয়াল টুই আসলে H2SO4 এর 0.1 মোলার। এবার আমরা জানি কোনো একটা সলিউশনের ভলিউমের সাথে তার মোলার স্ট্রেংথকে যদি গুণ করে দিই, তাহলে সেখান থেকে মোলস বেরিয়ে আসে। এটা বারবার আমি বলছি এবং পড়িয়েছি, শুরুর দিকে ক্লাসগুলো দেখবি, যেখানে স্ট্রেংথ অফ দ্য সলিউশনে ক্লাস করেছি, সেখান থেকে বুঝবি। কি দিয়েছে? 10 ml 0.2 নর্মাল। তাহলে 10 ml কে আমি লিটার করে দিই, কারণ মোল বার করবো। 10 ml, 10 কে আমি যদি 1000 দিয়ে ডিভাইড করে দিই, তাহলে লিটার হয়ে গেল, কিন্তু স্ট্রেংথ হচ্ছে 0.1 মোলার। তাহলে এটা গুণ করে দিলে আমার এখান থেকে কি বেরোবে? এটা দিয়ে এটা কাটলাম, তাহলে এটাকে গুণ করে দিলে আমার কি আসবে? এখান থেকে আসবে, এটাকে আমি 10 করে দিতে পারতাম, তাহলে 10 কেটে দিতে পারতাম, ব্যাপার একই, সেই 1000। তাহলে 10⁻³ মোল H2SO4 পেলাম। নাম্বার অফ H প্লাস আয়নের গল্পে আমি পরে আসছি, আগে H2SO4 পেলাম। সেকেন্ডটাই কি বলেছে? 0.05 মোলার, তো কোনো অসুবিধা নেই, H2SO4ই বলেছে। তাহলে সেকেন্ড কোশ্চেনটার ক্ষেত্রে তাহলে 20, সেটাকে লিটার করলাম 1000 দিয়ে গুণ করে, লিটার না করলে মিলি মোল আসতো মোলের জায়গায়, জানিসই। 0.05 মোল, তাহলে 0.05 মোলার, এটাকে গুণ করব। তাহলে এটাকে তুলে দিয়ে আমি যদি এখানে 100 লিখে দিই, এটা দিয়ে এটাকে কেটে দিলে কি পাবো? 5 × 20 100, 5 দিয়ে 5 কাটবে, সেই 10⁻³ মোল H2SO4। অ্যান্ড লাস্টলি কি আছে? 50 ml 0.04 মোলার HNO3। কত? 0.04। তাহলে HNO3 এর জন্য আমি যদি করি 50 ml 1000 দিয়ে ডিভাইড করলাম, 0.04 দশমিক তুললাম, 100 নিয়ে এলাম, রাইট?
তাহলে 50 দিয়ে যদি এটাকে কাটা হয় তাহলে 2 হবে, 2 দিয়ে এটাকে কাটলে 4কে কাটলে 2, তাহলে মোটামুটি 1000, 2টা 2ই রাখি, তাহলে যেটা পেলাম 2 × 10⁻³ মোলস অফ HNO3। এবার তোকে যেটা বুঝতে হবে, H2SO4 এর ক্ষেত্রে আমি যদি সাইডে লিখি, H2SO4 এর ডিভিশন হলে 2H+ আর SO4 2- আছে, তাহলে 1 মোল H2SO4 থেকে 2 মোল H+ আয়ন আছে 1 মোল H2SO4 থেকে। কিন্তু HNO3 এর গল্প করলে ওটা H+ আর NO3- ভাঙছে, তাহলে 1 মোল HNO3 থেকে H+ আয়নও কিন্তু 1 মোলই আসে, এবং কোশ্চেনে কিন্তু H+ আয়নের নাম্বারস অফ মোলস অফ H+ আয়নই করতে বলেছে, এই অ্যাসিডের আয়ন বলেনি। তাহলে 1 মোল থেকে 2 মোল হলে এটা থেকে কত আসবে, 2 × 10⁻³ মোল H+ আসবে। এখান থেকে কত আসবে, এটা থেকেও তাই আসবে, 2 × 10⁻³ মোলস অফ H+। আর এখানে কত, HNO3 থেকে যত মোল তত মোলই আসে, 2 × 10⁻³ থেকে 2 × 10⁻³ মোলস অফ H+ আয়নই এখানে আসবে। তাহলে আমরা এখান থেকে বুঝতে পারছি নাম্বার অফ H+ আয়নের এইটাকে বলেছে x, এটাকে বলেছে x, এটাকে বলেছে y, আর এটাকে বলেছে z। তাহলে আমরা কি পেলাম উত্তর, আমরা উত্তর পেলাম x = y = z। আমরা এখান থেকে এই উত্তরটা পেলাম। ঠিক আছে, 31টা রেডক্সে যে টাইপের কোশ্চেন দেখেছি ওই রেডক্সের কোশ্চেনের মতনই কোশ্চেন, জটিল কোশ্চেন কিছু না। যে কোশ্চেনের দিকে তাকানো হয়, দেখ কি বলেছে, ClO2 অক্সিডাইজেস H2O2 to O2, তাহলে H2O2 O2 তে কনভার্ট হচ্ছে পেয়ে গেলাম, এবং ClO2 ইটসেলফ রিডিউসেস টু Cl-। তাহলে কে কোথায় চেঞ্জ হচ্ছে পেয়ে গেলাম। এখানে আমাদের রেডক্সের যে ব্যালেন্স করা, রেডক্সে ব্যালেন্স না করলেও হবে, কারণ আমরা প্রতি মোলকে নিয়ে চিন্তিত। সো যেটা বলেওছি আগে, আশা করি সেই ধারণাটা জন্মেছে। তাহলে 31-এ যেটা দাঁড়াচ্ছে ClO2 নিজে কোথায় কনভার্ট হচ্ছে, Cl2 কনভার্ট হচ্ছে Cl-এ, যে H2O2 কে চেঞ্জ করে দিচ্ছে O2 তে। আর কি হচ্ছে না হচ্ছে আমার না জানলেও কাজ চলে যাবে। যেমন দেখি, অক্সিজেন যদি -2 হয়, -2 করে দুজন মাইনাস, তাহলে কত, -4, তাহলে -4কে নিউট্রাল করছে ক্লোরিনের +4, আর এখানে ক্লোরিনের সিঙ্গেল ক্লোরিনে যেটা দেখছি সেটা -1, তো +4 থেকে 0 হতে গেলে 5টা ইলেকট্রন গেন করতে হলো, আরও একটা ইলেকট্রন, মানে -1-এ যেতে গেলে 5টা ইলেকট্রন গেন করতে হলো। H2O2 তে এটা হচ্ছে পার্টিকুলারলি পারঅক্সাইড বলি, এটাই সেই স্পেশাল কেস। পারঅক্সাইডে অক্সিজেনের সাথে অক্সিজেনের লিঙ্কেজ থাকে, যেখানে অক্সিজেনের অক্সিডেশন নাম্বার -1 হয়, এবং হাইড্রোজেন দুটো +1 করে হয়। তাহলে অক্সিজেন এখানে -1, হাইড্রোজেন +1, +1 করে দুজন, -1 করে দুজন, ওভারঅল 0। আর যেগুলো এলিমেন্টারি স্টেটে মানে নেচারে যাকে যে আকারে পাওয়া যায় সেটাই যদি আমরা নিই, তাহলে সেটা হয়ে গেল তার 0 অক্সিডেশন নাম্বার হয়। তাহলে দেখ, একটা অক্সিজেন -1 থেকে 0-তে যাচ্ছে, তাহলে একটা ইলেকট্রন সে ছেড়ে দেবে, তাহলে দুটো অক্সিজেন থেকে O2, তাহলে এখানে দুটো ইলেকট্রন সে ছেড়ে দিচ্ছে। এবার ব্যালেন্সের জন্য কি, ওভারঅল ইলেকট্রন ব্যালেন্স করতে গেলে এটাকে 2 দিয়ে গুণ করতে হবে, এটাকে 5 দিয়ে গুণ করতে হবে, সেগুলো তো আমাদের ওভারঅল রিয়াকশন ব্যালেন্সের জন্য, আমার সেটা নিয়ে না রিয়াকশন ব্যালেন্সের জন্য। এই পার্টিকুলার কোশ্চেনে কি বলেছে, পার্টিকুলার কোশ্চেন বলেছে অ্যালকালাইন মিডিয়ামে Cl2 অক্সাইড এটা করে, হাউ মেনি মোলস অফ H2O2 উইল বি রিডিউসড বাই 1 মোল অফ Cl2। তাহলে আমার ব্যালেন্স রিয়াকশন কি বলছে, ব্যালেন্স রিয়াকশন বলছে যে 2 মোল Cl2 লাগবে 5 মোল H2O2 কে অক্সিজেনে কনভার্ট করার জন্য, কারণ 1 মোল Cl2 5 ইলেকট্রন গেইন করে, আর 1 মোল H2O2 দুটো ইলেকট্রন ছাড়ে। তাহলে ইলেকট্রন সংখ্যা সমান করতে হলে এটাকে 2 দিয়ে গুণ করবো 10টা, এটাকে 5 দিয়ে গুণ করলে 10টা, তাহলে 5 মোল H2O2 10টা ইলেকট্রন ছাড়ে, 2 মোল Cl2 ওই 10টা ইলেকট্রনকে গেইন করে। তাহলে এখান থেকে বুঝতে পারছি যে আমাদের 2 মোল Cl2 অক্সিডাইজ করতে পারে 5 মোল H2O2 কে, তাহলে 1 মোল Cl2 কতটাকে পারবে, 5/2 মানে 2.5 মোল H2O2 কে। তাহলে এটাই হচ্ছে আমার অ্যান্সার, যে 2.5 মোল H2O2 কে অক্সিডাইজ করতে পারবে। সো অ্যান্সার 2.5। সিম্পল কোশ্চেন ছিল, তো আগের গুলো করতে মানে বুঝে গেছিস, মানে এটাও সিম্পল ভাবে করতে পারবে। দেন 34-এর কোশ্চেনটা আগেরটার মতনই এক প্রকার, বলছে ইন আ সলিউশন মোল ফ্র্যাকশন অফ সলভেন্ট ইজ নিয়ারলি 1। এই লাইনটার মিনিংটা আগে আমরা বুঝি। দেখ, কতর কোশ্চেন, 34-এর কোশ্চেন। 34-এর কোশ্চেনটা করার আগে আমরা একটা ছোট কনসেপ্ট বুঝি। ধর এটা একটা গ্যাস জার, এই গ্যাস জারের মধ্যে গ্রিন এক ধরনের গ্যাস মলিকিউল রয়েছে, গ্রিন গ্যাস মলিকিউলটা বললাম Na মোল রয়েছে, আর তার সাথে তোর রেড গ্যাস মলিকিউল রয়েছে, রেড গ্যাস মলিকিউলটা বললাম Nb। তাহলে মোল ফ্র্যাকশন অফ এ হবে Na/Na+Nb, স্ট্রেংথ অফ দ্য সলিউশন পড়ানোর সময় বলেছি। মোল ফ্র্যাকশন অফ বি কি হবে, Nb/Na+Nb, এবং আমরা এটা বলেছিলাম দুজনের মোল ফ্র্যাকশনের যোগফল অলওয়েজ 1-এর সাথে সমান হবে।
এবার এই কোশ্চেনে বলেছে যে এই সলিউশনটাতে সলভেন্টের মোল ফ্র্যাকশনটা অলমোস্ট একের সাথে সমান। তাহলে দুজনের মধ্যে লেটসে আমি যদি বলি এক্স এ অলমোস্ট ইকুয়াল টু 1, এটার মানে কি এক্স বি অলমোস্ট ইকুয়াল টু 0, ইকুয়াল টু 0 তো নয়, অলমোস্ট ইকুয়াল টু 0 বলতে পারবো আমরা। তাহলে এখান থেকে এটাই দাঁড়ায় যে একটা পার্টিকেল যদি একের সমান থাকে আরেকজন কিছুই নেই এরকম হয়ে যায়, তাহলে এই সলিউটে সলভেন্টের মোল ফ্র্যাকশন যদি একের কাছাকাছি হয়ে যায় তাহলে সলিউটের মোল ফ্র্যাকশনটা অলমোস্ট ইকুয়াল টু 0 আমরা বলতে পারি, তাই না? তাহলে এই কোশ্চেনটা যেটা দাঁড়াচ্ছে মোল ফ্র্যাকশন অফ সলভেন্ট অলমোস্ট ইকুয়াল টু 1 মানে মোল ফ্র্যাকশন অফ সলিউট কি হচ্ছে অলমোস্ট ইকুয়াল টু 0। দ্যাট মিনস আই.ই. মাস অফ দ্য সলিউশন ইকুয়াল টু কে রয়েছে মোস্টলি, মাস অফ দ্য সলিউশন বলতে ওখানে শুধুমাত্র সলভেন্টই পড়ে রয়েছে। আমরা অলমোস্ট ইকুয়াল টু 1 থেকে এই ইনফারেন্সটা আমরা করতে পারলাম। তাহলে এখান থেকে আমরা যদি ডেন্সিটি অফ দ্য সলিউশন বলি, তাহলে যেটা ডেন্সিটি অফ দ্য সলিউশন মানে কি মাস অফ দ্য সলিউশন বাই ভলিউম অফ দ্য সলিউশন। মাস অফ দ্য সলিউশনটা অলমোস্ট ইকুয়াল টু মাস অফ দ্য সলভেন্ট। চেঞ্জ করে নিলাম এই পার্টিকুলার কোশ্চেনের জন্য, কিন্তু হ্যাঁ এটা সমস্ত কোশ্চেনের জন্য নয় যে মাস অফ দ্য সলিউশনকে মাস অফ দ্য সলভেন্ট লিখে দেবো, এটা সব কোশ্চেনের জন্য নয়, এই পার্টিকুলার কোশ্চেনের জন্য। কারণ এই পার্টিকুলার কোশ্চেনে মোল ফ্র্যাকশন অফ দ্য সলভেন্ট বলে দিয়েছে অলমোস্ট ইকুয়াল টু 1, সেই কারণে আমরা এই কথাটা বলতে পারছি, ঠিক আছে? সেই কারণে আমরা এই কথাটা বলতে পারলাম। এবার বাকি কি বলেছে দেখ, মোলারিটি সি মোলারিটি এম হলে সি আর এম এর মধ্যে একটা সম্পর্ক বার করে এবং এদের ডেন্সিটি হচ্ছে রো গ্রাম পার এম এল। বেশ, তাহলে সি ইকুয়াল টু আমরা কি লিখতে পারবো, মোলারিটি ইকুয়াল টু লিখবো নাম্বার অফ মোলস অফ সলিউট বাই ভলিউম অফ দ্য সলিউশন। আর স্মল এম ইকুয়াল টু আমরা কি লিখবো, স্মল এম ইকুয়াল টু নাম্বার অফ মোলস অফ সলিউট এন মোল যদি থাকে বাই এখানে কি ইউজ করতে হয় মাস অফ সলভেন্ট ইউজ করতে হয়। আচ্ছা, ভলিউমটাকে আগের মতনই চেঞ্জ করবো, ভলিউমকে রিপ্লেস করবো মাস অফ সলভেন্ট ডিভাইডেড বাই মাস অফ সলিউশন দিয়ে। তাহলে এখানে সি ইকুয়াল টু আমরা কি লিখবো এন বাই মাস অফ সলভেন্ট, কারণ মাস অফ সলিউশনটাই সলভেন্ট দিয়ে রিপ্লেস হয়ে গেছে, ভলিউম অফ দ্য ডেন্সিটি অফ দ্য সলিউশন। তাহলে এখান থেকেই চেঞ্জ হয়ে গেল, দেখ পরের লাইনে লেখা যায় সি ইকুয়াল টু এন বাই এম মানে সলভেন্ট ইন্টু রো, এন বাই এম মানে এটা সলভেন্টের ইউজ হচ্ছে ওটাই ক্যাপিটাল, ওটা স্মল এম, তাহলে এখান থেকে হয়ে যায় সি ইকুয়াল টু স্মল এম ইন্টু রো। এইটুকুই ক্যালকুলেশন, এই ডেটাটাকে এখানটায় আমরা প্লাগ করে দিলাম, ঠিক আছে? কারণ এটা তো সলভেন্ট, তাই না? এই এমটা তো সলভেন্টের, এটা সলভেন্টের, বাস এখান থেকে এটা করা হয়ে গেল, সিম্পল, জটিল কিছু জিনিস না, ঠিক আছে? জটিল কিছু জিনিস না, সিম্পল জিনিস, তো এখান থেকে এটা করে ফেললাম। তাহলে এটা হয়ে গেল কতটা সি সি, এটা হয়ে গেছে, এটা অপশন সি ইজ দ্য কারেক্ট, ঠিক আছে? সি ইকুয়াল টু এম ইন্টু রো। বা 36 বলেছে ভেপার ডেন্সিটি অফ আ মিক্সচার অফ NO2 আর N2O4 ইজ 38.3। এই মিক্সচারের ভেপার ডেন্সিটি, তাহলে ভেপার ডেন্সিটি মানে হচ্ছে একটা গ্যাসের, কোনো একটা সিঙ্গেল গ্যাসের যদি কথা বলি, ওই গ্যাসের ডেন্সিটিটা হাইড্রোজেনের রেসপেক্টে কত গুণ বেশি, মানে সে হাইড্রোজেনের রেসপেক্টে বেশি ডেন্স না লেস ডেন্স। হাইড্রোজেনের থেকে বেশি ডেন্সই হবে, কারণ হাইড্রোজেনের মাসটা সব থেকে কম। তাহলে সেম ভলিউম অফ গ্যাসের জন্য সেম ভলিউমের যদি গ্যাস নিই এবং সেম মোল যদি নাম্বার অফ মাস যদি কথা বলি, তাহলে 1 মোল অন্য কোনো গ্যাসের ডেন্সিটি 1 মোল হাইড্রোজেনের থেকে কত বেশি, তাহলে এন মোল বাই এন মোলও বলতে পারি, 1 মোল বাই 1 মোলও বলতে পারি। তাহলে বেসিক্যালি এসব করে যে ফর্মুলাটা দাঁড়ায়, কারোর মলিকুলার মাস তার ভেপার ডেন্সিটি ডবল হবে, ঠিক আছে? এই কোশ্চেন থেকে আমার এটাই শেখার, যে 36-এ আমার এটাই শেখার, কারোর মোলার মাস হচ্ছে সেই গ্যাসের ভেপার ডেন্সিটি ডবল। হ্যাঁ, এখানে মিক্সচার আছে NO2 আর N2O4 এর মিক্সচার আছে, যাদের অ্যাভারেজ ভেপার ডেন্সিটি ভিডি লিখলাম 38.3 বলেছে। তাহলে এদের এই মিক্সচারটার অ্যাভারেজ মলিকিউলার মাস অফ ওই যে গ্যাস দুটোর মিক্সচারের কত হবে, 38.3 কে যদি 2 দিয়ে মাল্টিপ্লাই করি, দ্যাট মিন 76.6 গ্রাম হচ্ছে মিক্সচারটার অ্যাভারেজ মলিকুলার মাস। অ্যাভারেজ মাস দুজনের মিলল। এবার আমি যদি বলি মোল ফ্র্যাকশন অফ NO2, ওই মিক্সচারে মোল ফ্র্যাকশন অফ NO2 যদি x হয়, তাহলে মোল ফ্র্যাকশন অফ N2O4 কত হবে? আমরা জানি বাইনারি মিক্সচার হলে 1 মাইনাস আরেকজনের করে দিলেই মোল ফ্র্যাকশন হয়ে যাবে, এই হচ্ছে ব্যাপার। তাহলে টোটাল যে মোল 1 তার x ভাগ নিয়ে রেখেছে NO2 আর 1 মাইনাস x ভাগ নিয়ে রেখেছে N2O4। তাহলে এখান থেকে যেটা দাঁড়াবে মোল ফ্র্যাকশনের সাথে মলিকুলার মাস যদি গুণ করে দিই আমরা, মোল ফ্র্যাকশনের সাথে যারা ওর যতটা পোর্শন মোলের তার সাথে যদি ওর মলিকুলার মাসকে যদি আমরা গুণ করে দিই,
আর NO2 যতটা মোল ফ্র্যাকশন, ওর যতটা পোর্শন, তার সাথে যদি মলিকুলার মাসকে গুণ করে দিয়ে যোগ করে দিই, তো এরা ইন্ডিভিজুয়ালি যোগ হয়ে যে অ্যাভারেজ মাসটা দিচ্ছে ওভারঅল মিক্সচারটার, মানে NO2 যতটা মাস আর N2O4 যতটা মাস, সেই দুটোকে যোগ করে দিলেই তো মিক্সচারের মলিকুলার মাস আসে। তাহলে NO2 এর মাস কতটা? NO2 এর মাস হচ্ছে ওর টোটাল মিক্সচারে ওর যতটা মোল ফ্র্যাকশন সেটা হচ্ছে ওর পোর্শনটা, ঠিক আছে? তাহলে NO2 এর পোর্শন হচ্ছে x, অত মোল রয়েছে, তাহলে অত মোলের মাস কত? তাহলে মোল ফ্র্যাকশনের সাথে তার মলিকুলার মাসকে গুণ করলাম, আর 1 - x যে রয়েছে N2O4, তাহলে ওর কতটা মাস দিয়েছে রেখেছে, 1 - x মোল রয়েছে, অতটা মোলের মাস কত? N2O4। তাহলে এই দুটোকে যদি যোগ করে দিই তাহলে মিক্সচারের মলিকুলার মাস আসবে। এই হচ্ছে কনসেপ্ট। এবার NO2 আর N2O4 এর মোলার মাস আমরা বার করতে পারবো, কারণ নাইট্রোজেনের 14, অক্সিজেনের 16 দুগুণে 32, তাহলে ওখান থেকে আসবে 46। তাহলে এখান থেকে বেরিয়ে আসবে 46x, এখানে আসবে 1 - x, N2O4 এর আমরা সেম ওয়েতে বার করতে পারবো 92 ইকুয়াল টু 76.6। তাহলে এখান থেকে আমার x বেরিয়ে আসবে 0.3347। তাহলে এতটা মোল হচ্ছে আমার, এক্সটা পেয়ে গেলাম, রাইট? এক্সটা পেয়ে গেলাম। ক্লিয়ার হচ্ছে কথাটা? এবার বাকিটা দেখ, বাকি কোশ্চেনটা দেখ, বাকি কোশ্চেনটা দেখি। The number of moles of NO2 present in 100 গ্রাম of this mixture। তাহলে এই মিক্সচারটার মোল কত? মোলস অফ দ্য মিক্সচার আমরা কি করে বার করব? মোলস অফ মিক্সচার আমরা কি করে বার করব? গিভেন মাস বাই মোলার মাস। গিভেন মাস বাই মোলার মাস করলে 1.305 মোল দেওয়া রয়েছে, তার মধ্যে কত? এইটা টোটাল মোল, রাইট? এটা টোটাল মোল, আর এটা হচ্ছে মোল ফ্র্যাকশন অফ N2O5। তাহলে মোল ফ্র্যাকশন অফ N2O5 যেটা পেয়েছি 0.3347, এটা ইকুয়াল টু নাম্বার অফ মোলস অফ NO2 ডিভাইডেড বাই টোটাল মোল 1.305। এটাই মিক্সচারটা টোটাল মোল, কারণ এই যে 1.305 রয়েছে এর মধ্যে NO2 কিছুটা মোল এবং N2O2 লিখেছি, N2O4 এর কিছুটা মোল এর মধ্যে মিশে রেখে টোটাল মিক্সচারের মোল দাঁড়িয়েছে 1.305 100 গ্রামের মধ্যে। তাহলে এটাকে আমরা যদি ক্রস মাল্টিপ্লাই করে দিই তাহলে মোলস অফ NO2 এখান থেকে গুণ করলে বেরিয়ে আসবে 0.436। অ্যান্সার কি হলো? 0.436। তাহলে মোল ফ্র্যাকশনকে আমরা এইভাবে কাজে লাগাতে পারবো। এবার আমরা আমাদের লাস্ট কোশ্চেনে চলে আসি। 40 নাম্বার বলেছে দ্য রিলেটিভ ডেন্সিটি। রিলেটিভ ডেন্সিটি মানে ওই যে একই ব্যাপার, উইথ রেসপেক্ট টু হাইড্রোজেন। তাহলে হাইড্রোজেনের রেসপেক্টে কতটা ডেন্সিটি? তো রিলেটিভ ডেন্সিটি হাইড্রোজেনের রেসপেক্টে কতটা হলো? অফ আ গ্যাসিয়াস মিক্সচার N2 আর O2 বলেছে 14.4। তাহলে N2 আর O2 এর যে মিক্সচার, ওই মিক্সচারটার রিলেটিভ ডেন্সিটি মানে ওই মিক্সচারটার ডেন্সিটিটা হাইড্রোজেনের রেসপেক্টে 14.4 টাইমস হেভিয়ার, এটাই দাঁড়ায়। তাহলে ইফ দ্য রিলেটিভ ডেন্সিটি N2 একা যদি থাকতো তাহলে সে হাইড্রোজেনের থেকে 14.4 টাইমস বেশি হেভিয়ার বা বেশি ডেন্স, আর O2 শুধুমাত্র যদি O2 মিক্সচার থাকে তাহলে সেটা হাইড্রোজেনের রেসপেক্টে 16.0 টাইমস মোর ডেন্সার। এবার এদের যদি মিক্স করে দেওয়া হয় মিক্সচারটা 14.4 টাইমস হচ্ছে, তাহলে দ্য কম্পোজিশন অফ দ্য গ্যাসিয়াস মিক্সচার উইল বি, তাহলে প্রতি 100 গ্রামের মধ্যে বা 100 ml এর মধ্যে যাই ধরবি তাহলে তার মধ্যে কতটা রয়েছে। তাহলে ওই 100 ml এর মধ্যে ট্রিকটা আমরা কি করব, কত নাম্বার 40, তাহলে ওই 100 ml এর মধ্যে ভলিউম অফ N2 আমরা যদি ধরে নিই x ml, তাহলে ভলিউম অফ O2 কত হবে? 100 - x ml। এইটা আমরা বুঝতে পারলাম। এবার ভালো করে দেখ, ওভারঅল মিক্সচারটার যে মাস অফ দ্য মিক্সচার ইকুয়াল টু কি হবে? ডেন্সিটির সাথে ভলিউম গুণ করে দিতে পারবো। তাহলে ভলিউম বলেছে 100 ml এর মধ্যে কতটা, আর ডেন্সিটি হচ্ছে মিক্সচারটার 14.4। আশা করি বুঝতে পেরেছিস কোনটা লাগিয়েছি। ডেন্সিটি অফ দ্য মিক্সচার ইকুয়াল টু মাস অফ দ্য মিক্সচার বাই ভলিউম অফ দ্য মিক্সচার। তাহলে মাস অফ দ্য মিক্সচারটা কি করে বার করতে পারবো? ভলিউম অফ দ্য মিক্সচার। কোশ্চেনে বলেছে কত ভলিউমের মধ্যে নিতে, কোশ্চেনের মধ্যে 100 ভলিউম বলেনি, কিন্তু অপশনগুলো দেখ 80 20 সব 60-এর মধ্যে বলতে বলেছে, ঠিক আছে? তাহলে 60 বলছে, 80 20 100, 60 40 100 সব 100, তাহলে 100 ml এর মধ্যে নিতে বলেছে। তাহলে 100 ml যদি ভলিউম হয়, রো তো 14.4 হাইড্রোজেনের রেসপেক্টে বলেই দিয়েছে, তাহলে সেখান থেকে আমরা বার করলাম 1440 গ্রাম আমার মিক্সচারের মাস। মিক্সচারের মাস আমরা পেয়ে গেলাম। তাহলে মাস অফ N2টাকে ইন্ডিভিজুয়ালি বার করি। মাস অফ N2 কত? যদি আমরা কি বলতে পারি, N2 এর ভলিউম কতটা x, আর N2 হাইড্রোজেনের রেসপেক্টে কত? 14 টাইমস মোর ডেন্স, তাহলে 14x গ্রাম। আর মাস অফ O2 তাহলে কত? 100 - x ইন্টু 16, এত গ্রাম। তাহলে এই দুটোকে আমরা যদি যোগ করে দিই তাহলে 1440-এর সাথে আমার সমান পাওয়ার কথা। তাহলে 14x প্লাস 100 - x ইন্টু 16 ইন্ডিভিজুয়ালি করলাম এই মাসটাই
1440-এর সাথে সমান হওয়ার কথা। এটাকেই সলভ করলে এক্স ইকুয়াল টু 80 ml বেরিয়ে আসবে। এক্স ইকুয়াল টু 80 ml হলে এটা নাইট্রোজেন 80 ml, তাহলে অ্যান্সার নাইট্রোজেন 80 ml, অক্সিজেন 20 ml, ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। তাহলে এইভাবে আমরা এই কোশ্চেনগুলো করতে পারি। তাহলে এই ছিল মোটামুটি 15টা মতো কোশ্চেন সাম বেসিক কনসেপ্ট অফ কেমিস্ট্রি থেকে, যেখানে সব থেকে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে স্ট্রেংথ ইকুইভ্যালেন্ট ওয়েটটা বার করা, এবং যদি পরীক্ষাতে কঠিন কোশ্চেন করলে এই রেডক্স থেকে কিছু কোশ্চেন তোদের করে দিতে পারে, যেই কোশ্চেনগুলো করতে গিয়ে হয়তো প্রবলেম ফেস করতে পারিস। এটাই আমার বলার। বাকি স্ট্রেংথ অফ দ্য সলিউশন আমি যখন ক্লাস নিয়েছিলাম ইউটিউবে, সেখানে কিছু এমসিকিউ সলভ করেছিলাম, ওই এমসিকিউ টাইপগুলো ইম্পর্টেন্ট শুধু স্ট্রেংথ অফ দ্য সলিউশনের। বাকি যদি ইকুইভ্যালেন্ট ওয়েট থেকে কিছু টাফ কোশ্চেন করে, মোল ফ্র্যাকশন থেকে কিছু টাফ কোশ্চেন করে, ভেপার ডেন্সিটি বা পার্সেন্টেজ কম্পোজিশন, এই টাইপটাও একটা ইম্পর্টেন্ট টাইপ। ইকুইভ্যালেন্ট ওয়েট থেকে একটু কঠিন কোশ্চেন করে দিতে পারে। তাহলে এই যেগুলো স্টার দিচ্ছি, এই স্টারগুলোর দিকে একটু বেশি করে দেখবি, কারণ স্টারগুলো পরীক্ষায় আসবে বলে নয়, স্টারগুলো একটু কঠিন কোশ্চেন বলে এই টাইপের কোশ্চেনগুলোর দিকে তাকাবি। কারণ রেডক্সটা তো তোদের এই ফার্স্ট সেমিস্টারে নেই, রেডক্সটা যখন পরের সেমিস্টারে যখন রেডক্স পড়ানো হবে তখন এই বিষয়টা বুঝতে পারবি। সো এটাই বলার। মোটামুটি এরকম কিছু আমরা কোশ্চেন করলাম। পরে আমরা অ্যাটমিক স্ট্রাকচারের কিছু বেসিক কোশ্চেনও আমরা দেখবো, এমনি করে আমরা কিছু ইম্পর্টেন্ট কোশ্চেন কিছু চ্যাপ্টারে আমরা সলভ করার চেষ্টা করবো। এই চ্যাপ্টারের জন্য আপাতত এরকমই। আর বারবার বলার, তোদের ছায়া প্রকাশনীর বইয়ের ভেতরে যে কোশ্চেনগুলো সলভ করে দেওয়া রয়েছে সেই কোশ্চেনগুলোর দিকে বেশি নজর দিবি, সলভ নিউমেরিক্যালের দিকে বেশি নজর দিবি, তাহলেই পরীক্ষাতে ইচ অ্যান্ড এভরি কোশ্চেন এই চ্যাপ্টারের যা নিউমেরিক্যাল আছে সব করতে পারবি। ঠিক আছে, বাকি পরের চ্যাপ্টারে এমসিকিউ দেখা হবে।